অবসেশন পর্ব 2। লেখিকা তাসনিম তালুকদার বুশরা। সকালটা শুরু হয়েছে অনেক আগেই। জানালার ফাঁক গলে রোদের আলো রুমে ঢুকে পড়েছে, দেয়ালে লম্বা ছায়া এঁকে দিয়েছে। ঘড়ির কাঁটা ধীরে ধীরে 8:30টার ঘর ছুঁই ছুঁই করছে। দহন তখন আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছে। বলেছে অফিসে যাবে, কিন্তু মেহরিন একদমই বিশ্বাস করেনি। তার মতে মাফিয়ারা কখনো অফিসে যায় না। ওরা অফিস শব্দটা ব্যবহার করে মানুষ খুন করতে যায়। এই ভাবনাটাই তার মাথায় ঘুরছিল। তবুও নিজেকে একটু শান্ত করার চেষ্টা করল সে। চুপচাপ দহনের দিকে তাকালো। দহন চুলে জেল দিচ্ছিল। প্রতিটা চুল নিখুঁতভাবে সেট করা। ফর্সা ধবধবে ত্বকের ওপর কালো শার্ট আর কালো কোটটা এমনভাবে মানিয়েছে যেন অন্ধকার নিজেই তাকে সাজিয়ে দিয়েছে। আয়নার সামনে দাঁড়ানো মানুষটা অফিসগামী কোনো ভদ্রলোক নয়, বরং বিপজ্জনক কারো মতো লাগছে। মেহরিন তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ করেই তার দৃষ্টি আটকে গেল দহনের গোলাপি অধরে। এক মুহূর্তের জন্য সে নিজের শ্বাস নেওয়া ভুলে গেল। গলা শুকিয়ে এল। সে অজান্তেই শুকনো ঢোক গিলে ফেলল। পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে তড়িঘড়ি দৃষ্টি সরিয়ে নিল। বুকের ভেতরটা অদ্ভুতভাবে কেঁপে উঠল। নিজের মনেই বিড়বিড় করে আওড়ালো, ছি মেহরিন, তুই অশ্লীল হয়ে যাচ্ছিস। এসব কি দেখছিস তুই? লজ্জা হওয়া দরকার তর। দহন চুলে জেল সেট করা শেষ করে ধীরে আয়নার দিকে তাকালো। নিজের প্রতিবিম্বের সঙ্গে চোখাচোখি করে ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি খেলিয়ে উঠল। তারপর একদম নিশ্চিন্ত গলায় বলল, হয়ে গেছে, আর লজ্জা পেতে হবে না। তারপর সে হালকা ঘাড় ঘুরিয়ে মেহরিনের দিকে তাকালো। চোখে সেই চেনা দুষ্টু ঝিলিক। আমি জানি আমি হ্যান্ডসাম, আর তার থেকেও বড় কথা আমি তোর স্বামী। এভাবে লুকিয়ে লুকিয়ে দেখার কিছু নেই। তুই চাইলে আন্ড্রেসেও দেখতেই পারিস। আমি মাইন্ড করব না। দহনের কথা শেষ হতেই মেহরিনের কানে যেন গরম ধোঁয়া বের হলো। লজ্জায় মুখটা টকটকে লাল হয়ে উঠল। দাঁতে দাঁত চেপে সে কটমট করে বলল, আপনি প্লিজ মুখ খুলবেন না। আপনি মুখ খুললেই অশ্লীল বোমা বের হয়। মেহরিনের কথাটা শেষ হতেই দহন ধীরে ধীরে ওর সামনে এসে দাঁড়ালো। রুমের বাতাসটা যেন হঠাৎ ভারী হয়ে উঠল। মেহরিন তখনও খাটের কিনারায় বসে পিঠটা সোজা করে রাখার চেষ্টা করছে, যেন নিজের ভেতরের কাঁপুনিটা লুকোতে পারে। দহন একটু ঝুঁকে এল, খুব কাছে। এতটাই কাছে যে মেহরিন তার উপস্থিতিটা শুধু দেখছে না, অনুভব করছে। সে নরম স্বরে ফিসফিস করে বলল, তার মানে তুই চাইছিস সরাসরি রোমাঞ্চ করি, কথা বলা ছাড়াই? শব্দগুলো যতটা নরম, তার শ্বাসটা ছিল ততটাই উষ্ণ। সেই গরম নিঃশ্বাস মেহরিনের কানে আছড়ে পড়তেই তার শরীরটা হালকা কেঁপে উঠল। বুকের ভেতরটা যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। মেহরিন চোখ নামিয়ে নিল। গলা শুকিয়ে এসেছে, তবুও নিজেকে সামলে কাঁপা কণ্ঠে বলল, দেখুন আপনাকে আমার কিছু বলার আছে। একটু থেমে সাহস জড়ো করে আবার বলল, আমি যখন কথাগুলো বলবো তখন আপনি কথা বলবেন না, শুধু শুনবেন। তার কণ্ঠে অনুরোধ ছিল। দহন ধীরে মেহরিনের পাশে বসল। আগের সেই খুনসুটির ভঙ্গি নেই, এবার সে বসেছে অদ্ভুত মনোযোগ নিয়ে, যেন সত্যিই পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনো কথা শুনতে যাচ্ছে। তারপর গম্ভীর কণ্ঠে আওড়ালো, আচ্ছা বল, আমি শুনছি। তার বসার ভঙ্গিটা এমন, কাঁধ সামান্য এগিয়ে, চোখ স্থির। মেহরিন বুঝে গেল এই মুহূর্তে দহন নীরব একজন শ্রোতা। মেহরিন একবার গভীর শ্বাস নিল। তারপর ধীরে ধীরে বলল, শুদ্ধ ভাইয়াকে আবিরা অনেক পছন্দ করে খুব, কিন্তু ও বলতে পারছে না। কথাটা বলতে গিয়ে তার কণ্ঠ একটু নরম হয়ে এল। আপনি যদি এদের এক করতেন। দেখুন, ভালোবাসা তো পাপ না, তাই না? তার চোখে অনুনয়। শুদ্ধ ভাইয়া বুঝতে পেরে আবিরাকে ডেকে নিয়ে সরাসরি না করে দিয়েছে। এতে আবিরা খুব কষ্ট পেয়েছে। আপনি প্লিজ প্লিজ ওদের এক করে দেন। রুমের ভেতর কয়েক সেকেন্ড নীরবতা নেমে এলো। দহন ধীরে চোখ নামাল, যেন কথাগুলো ওজন করে দেখছে। তারপর শান্ত গলায় বলল, সব বুঝলাম। একটু থেমে ঠোঁটের কোণে হালকা হাসি এনে সে যোগ করল, কিন্তু আমি যদি ওদের এক করে দিই আমার লাভ কি তাতে? দহনের কথায় মেহরিন এক মুহূর্তের জন্য থমকে গেল। তারপর চোখ কুঁচকে বিরক্তির ছাপ স্পষ্ট করে বলল, আজব তো, আপনি এতেও লাভ খুঁজছেন? একটু থেমে
বিরক্তি চেপে রেখে আবার বলল, আচ্ছা, বলুন কি লাভ চান আপনি? দহন যেন ঠিক এই কথাটারই অপেক্ষায় ছিল। চোখে এক ঝলক দুষ্টুমি, কণ্ঠটা ইচ্ছে করেই গম্ভীর করে বলল, তোকেই চাই। মেহরিন থতমত খেয়ে গেল। চোখ বড় করে তাকিয়ে বলল, কি সব বলছেন? আপনি জানেন আপনি একটা অসভ্য। দহন কাঁধ ঝাঁকিয়ে একদম নির্লজ্জ ভঙ্গিতে বলল, ইয়েজ, সে সামথিং নিউ? মেহরিন অসহায়ভাবে মুখ বাঁকাল। এই মানুষটার সঙ্গে যুক্তি চলে না, এটা সে ভালোই জানে। নরম গলায় অনুরোধের সুর এনে বলল, প্লিজ এক করে দিন না। আপনি তো পারবেন। দহন কিছুক্ষণ চুপ করে রইল। তারপর ধীরে বলল, আচ্ছা, করে দেব। মেহরিনের চোখে এক ঝলক আশা ফুটে উঠতেই দহন শান্ত কণ্ঠে শর্তটা যোগ করল, কিন্তু তার বিনিময়ে আমাকে একটা কিস করতে হবে। হবে। একটু থেমে স্পষ্ট করে বলল, তোমার নিজের থেকে। মেহরিন আবারও হতভম্ব। লজ্জা, রাগ আর অস্বস্তি একসাথে গালে ছোপ ছোপ হয়ে উঠল। দহন গম্ভীর চোখে মেহরিনের দিকে তাকিয়ে বলল, তোর মনে হয় ইচ্ছে নেই? তাহলে আমিও কাজটা করব না। এই কথা বলেই সে উঠে যেতে নিল। তার ভঙ্গিতে এমন এক নিশ্চিন্ত উদাসীনতা, যেন বিষয়টা তার কাছে একেবারেই তুচ্ছ। মেহরিন আর সহ্য করতে পারল না। হঠাৎ করেই বলে উঠল, আমি রাজি। দহন থেমে গেল। ঠোঁটের কোণে বাঁকা একটা হাসি ফুটে উঠল ঠিকই, কিন্তু সে মুখটা আবার গম্ভীর করে পিছনের দিকে তাকিয়ে বলল, তাহলে দে। মেহরিন লজ্জায় গলা নামিয়ে মিনমিন করে বলল, আগে কাজটা করে দেন তারপর দিব। দহন চোখ ছোট ছোট করে তার দিকে তাকালো। কণ্ঠে হালকা হুমকি, যদি না দেস? মেহরিন এবার দৃঢ় হল। চোখ তুলে বলল, দিব। আমি কথা দিয়ে কথা রাখি। দহন কয়েক সেকেন্ড ওর মুখের দিকে তাকিয়ে রইল। তারপর মাথা নাড়িয়ে বলল, আচ্ছা, চল এখন। মেহরিন একটু অবাক হয়ে প্রশ্ন করল, কোথায়? দহন হাঁটতে হাঁটতেই বলল, খাবি না? মেহরিন মাথা নাড়াল, হ্যাঁ সূচক। দহন সামনে সামনে এগিয়ে গেল। আর মেহরিন কিছুটা লাজুক, কিছুটা অস্থির মন নিয়ে পিছনে পিছনে হাঁটল। তার বুকের ভেতর তখন একটাই ভাবনা ঘুরছে, কিভাবে দিব ও। খাবারের টেবিলটা সাজানো ছিল ভীষণ যত্নে। রাশেদ তালুকদার, মাহবুব তালুকদার এবং লাহিড়ী তালুকদার, সোনিয়া তালুকদার, রিয়ান আবিরা ইতোমধ্যেই বসে খাচ্ছিলেন। খেলাচ্ছিল, টেবিলের চারপাশে আনন্দের হালকা গুঞ্জন ছড়াচ্ছিল। ঠিক তখন সিঁড়ি বেয়ে নেমে আসে দহন, তার পিছনে গুটি গুটি পায়ে নেমে আসে মেহরিন। তখন গম্ভীর মুখে এসে একটা খানা চেয়ার টেনে বসে পড়ে। মেহরিন খানিকটা লজ্জা পাচ্ছিল দহনের পাশে বসতে, তা দেখে দহন ভ্রু কুঁচকে বলে ওঠে, আমি কি তর বাসুর লাগি নাকি, যে আমার পাশে বসতে তুই লজ্জা পাচ্ছিস? দহনের কথাই মেহরিন যেন আরো লজ্জা পেল। তাই কোনো দিকে না তাকিয়ে খানিকটা লজ্জায় মাথা নিচু চুপচাপ বসে পড়ল দহনের পাশের চেয়ারে। তখনই একজন সার্ভিস এসে পাউরুটি আর জেল দহনের প্লেটে দিল। দহন তা খেতে শুরু করল। মুখে হালকা হাসি আর চোখে ক্ষুদ্র আনন্দের ঝলক। মেহরিন একটু লাজুক স্বরে বলল, আমি ভাত খাবো। দহন হঠাৎই গম্ভীর কণ্ঠে বিড়বিড় করে আওড়ালো, বাঙালি না? ভাত ছাড়া তো আর কিছু গিলতে পারবি না। মেহরিনের কানে সেই কথা পৌঁছালো না, নয়তো নিশ্চয়ই এটা নিয়ে তর্ক করত। দহন ধীরে ধীরে খাবার খাচ্ছিল। টেবিলে চামচের শব্দ, প্লেটের হালকা ঠোকাঠুকি, সব মিলিয়ে একটা স্বাভাবিক সকাল। হঠাৎ দহন থেমে গেল। চোখ তুলে সবার দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, আচ্ছা, সবাই যখন এখানে আছো, তাহলে আমি একটা কথা বলার ছিল। তার কণ্ঠে এমন কিছু ছিল, যাতে পুরো টেবিলটা অজান্তেই নিঃশব্দ হয়ে গেল। মেহরিন একটু অবাক হয়ে বলল, সবাই কোথায়? বড় নানু তো নেই। কথাটা শেষ হওয়ার আগেই দহনের মুখের ভাব বদলে গেল। চোখ দুটো শক্ত হয়ে উঠল,
কণ্ঠে নেমে এলো রামধমকের মতো কঠিন স্বর। আর একবার যদি, নানু, করিস। সে এক ঝলক মেহরিনের দিকে তাকালো। তাহলে থাপ্পড়ে তোর মুখের নকশা তুলে ফেলবো, শালি। টেবিলের চারপাশে বাতাস যেন হঠাৎ জমে গেল। কেউ নড়ল না। দহন সামনে ঝুঁকে, দাঁতে দাঁত চেপে বলল, কান খুলে শুন। আজ থেকে আমার যা যা লাগে সব তর তাই তাই, বুঝলি? এই কথা যেন দ্বিতীয়বার তোকে বলতে না হয়। তারপর, চোখে কোনো আবেগ না রেখে সে বলল, আর ওই মহিলা? আমি আমার লাইফে ওকে কিছুই মনে করি না। ওই মহিলা থাকা বা না থাকায় আমার কিছু যায় আসে না। মেহরিন লজ্জায় যেন মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে। চোখে লালচে ঢেউ, মুখে কথা নেই, শুধু একটি মাত্র অনুভূতি, কেন এতগুলো মানুষের সামনে তাকে এভাবে অপমান করা হলো। সে চুপচাপ চেয়ারে বসে রইল, স্তব্ধ, যেন শব্দও বলতে পারছে না। বুকের ভেতর এক অদ্ভুত চাপ। চারপাশের সবাই, রাশেদ, মাহবুব, সোনিয়া, রিয়ান, কিছু বলতে পারছে না। বাতাসে হালকা নীরবতা ভেসে যাচ্ছে, যেন সময়টা কয়েক সেকেন্ড থেমে গেছে। দহন এবার সবার দিকে একবার তাকালো। চোখে অদ্ভুত দৃঢ়তা, ভঙ্গি একেবারেই অভিজাত। সে ধীরে চেয়ারে ঠিক করে বসে, এবং গম্ভীর কণ্ঠে বলল, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। সবার মন অবশ হয়ে গেল। দহন আবার বলল, আবিরা আর শুদ্ধকে আমি বিয়ে দেব। এতে কারো আপত্তি থাকলেও করণের কিছু নেই। কারণ এটা আমার সিদ্ধান্ত। তার ভয়ঙ্কর দৃঢ়তার সঙ্গে কোনো ডাউট নেই। কণ্ঠে এক ধরনের বাধ্যতামূলক কর্তৃত্ব, যা কোনো আপত্তিকে প্রশ্ন করার সুযোগই দেয় না। কথাগুলো বলার সাথে সাথেই সে উঠে দাঁড়ালো। বড় বড় পা ফেলতে ফেলতে ধীরে ধীরে বাড়ির দরজার দিকে এগোলো। তারপর বাড়ি থেকে বাইরে বেরিয়ে গেল। টেবিলে বসে থাকা রাশেদ, মাহবুব, সোনিয়া, সবার চোখে অবিশ্বাস। মুখে কিছুই বলা হলো না। হঠাৎ মনে হলো, কয়েক সেকেন্ড আগের স্বাভাবিক সকালটা এক মুহূর্তে ভেঙে গেছে। মেহরিন শুধু চুপচাপ তাকিয়ে রইল। মনে মনে বারবার প্রশ্ন করছে, এভাবে অযথা মানুষের সামনে কথা শোনানো কি খুব দরকার ছিল? তার মনের ভেতরে এক অদ্ভুত কম্পন, লজ্জা, ভয় আর অভিমান, সব মিশে গেছে একসঙ্গে। শুদ্ধ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। একদম সোজা হয়ে নয়, বরং এমন ভঙ্গিতে, যেন নিজের অস্তিত্বটাই ছোট হয়ে গেছে। তার ঠিক সামনে, প্রশস্ত চেয়ারে বসে আছে দহন। দহনের দুই আঙুলের ফাঁকে জ্বলছে সিগারেট। আগুনের লালচে আলোটা অন্ধকার গোডাউনে ভেতর ক্ষণিকের জন্য জ্বলে উঠছে, আবার নিভে যাচ্ছে। তার চোখ তীক্ষ্ণ, স্থির, এক মুহূর্তের জন্য শুদ্ধ থেকে সরছে না। শুদ্ধ তা খেয়াল করে গলা খাকারি দিয়ে সাহস জড়ো করার চেষ্টা করল। তারপর নিচু কণ্ঠে বলল, বসো। কি হয়েছে? ওইভাবে আমার দিকে তাকিয়ে আছেন কেন? আমার কি কোনো ভুল হয়েছে? দহন কোনো উত্তর দিল না, বরং সে ধীরে ধীরে সিগারেটের একটা লম্বা টান দিল। তারপর মাথা সামান্য তুলে উপরের দিকে ধোঁয়া ছেড়ে দিল। ধোঁয়াটা বাতাসে ছড়িয়ে পড়তেই তার কণ্ঠ ভেসে এলো, ঠান্ডা, কিন্তু ভারী। তুই কি আবিরাকে পছন্দ করিস? এই প্রশ্নটা যেন শুদ্ধর বুকে এসে সজোরে আঘাত করল। সে শুকনো ঢোক গিলে ফেলল। ঠোঁট নড়ল, কিন্তু শব্দ বের হলো না। কিছুক্ষণ আমতা আমতা করল, ঠিক কি বলবে, বুঝে উঠতে পারছিল না। দহন সেটা লক্ষ্য করল। তার নাক মুখ কুঁচকে গেল, চোখে বিরক্তির ছাপ। তারপর গম্ভীর কণ্ঠে বলল, তুই মেয়েদের মতো ভয় পাচ্ছিস কেন? আচ্ছা বাই এনি চান্স, তোর মেশিনে কোনো প্রবলেম নেই তো? দহনের কথাটা শেষ হতে না হতেই শুদ্ধ হঠাৎ মাথা তুলে বলেই উঠল, বস, আমার মেশিন নিয়ে একদম কথা বলবেন না। মেশিন একদম ঠিক আছে। আমি শুধু ভয় পাই আমার অন্ধকার জীবনের সঙ্গে আবিরাকে জোড়ালে ওর জীবন নষ্ট হয়ে যাবে না তো? কথাগুলো বলতে বলতে শুদ্ধর চোখ নামল। বুকের ভেতরের দ্বন্দ্বটা আর চেপে রাখতে পারছিল না। আর আপনার বোন? কথাটা শেষ হওয়ার আগেই দহন কেটে দিল। কণ্ঠে কোনো রাগ নেই, কিন্তু এমন দৃঢ়তা, যা প্রশ্ন করার সুযোগ রাখে না। আমার বোন, তাতে কি হয়েছে? ওর নিজের জীবনসঙ্গী বেছে নেওয়ার অধিকার আছে। ও যদি মনে করে, ওর জীবনের জন্য তুই পারফেক্ট, তাহলে তাই। সে চেয়ারে সামান্য সামনে ঝুঁকে বসল। সিগারেটটা অ্যাশট্রেতে চেপে নিভিয়ে দিল। দহনের চোখ স্থির, স্পষ্ট। শুদ্ধ থমকে গেল। এই কথাটা সে আশা করেনি।
গোডাউনের ভেতর নেমে এলো এক অদ্ভুত নীরবতা, ভয় নয়, বরং বোঝাপড়ার। শুদ্ধ একটু ইতস্তত করে বলল, কিন্তু বসো, ওর মা বাবা যদি মেনে না নেয়? দহন ঠান্ডা চোখে তার দিকে তাকালো, তারপর খানিকটা বিরক্ত নিয়ে বলল, আমি কি বাল ফালাইতে আছি? তুই আবিরাকে বিয়ে করবি, ব্যাস। আর কিছু ভাবার দরকার নেই। শুদ্ধ আর কোনো কথা বলল না, ধীরে মাথা নাড়ল সম্মতির ইশারা। এই মানুষটার সামনে যুক্তি খাটে না, সিদ্ধান্তই শেষ কথা। দহন তখন সামনের টেবিল থেকে ওয়াইনের বোতলটা তুলে নিল। ঢাকনা ঘোরাতে ঘোরাতে অন্যমনস্ক গলায় বলল, আজকে না একজন অতিথি আসার কথা ছিল? শুদ্ধ দেরি না করে ঝটপট উত্তর দিল, বসো, আসবে বলছে তো। দহন ঠোঁটের কোণে বাঁকা হাসি খেলিয়ে বলল, তাহলে তার আপ্যায়নের প্রিপারেশন নিতে বল সবাইকে। তার কণ্ঠে লুকিয়ে আছে রহস্য। শুদ্ধ আর প্রশ্ন করল না, মাথা নেড়ে সে গোডাউন ছেড়ে বেরিয়ে গেল। গোডাউনের ভারী দরজাটা বন্ধ হতেই ভেতরে শুধু রইল দহন, ওয়াইনের বোতল, ধোয়ার গন্ধ আর সেই রহস্যময় হাসি। আধা ঘন্টা কেটে গেছে। গোডাউনের ভেতরটা তখন আধো অন্ধকার। ছাদের লাইট জ্বলছে ঠিকই, কিন্তু আলোটা যেন ইচ্ছে করেই নিস্তেজ। বাতাসে মিশে আছে সিগারেটের ধোঁয়া আর তীব্র অ্যালকোহলের গন্ধ। দহন চেয়ারে হেলান দিয়ে বসে, হাতে গ্লাস, ধীরে ধীরে চুমুক দিচ্ছে। তার মুখে অদ্ভুত এক স্থিরতা, যেন ভেতরে কি চলছে তা কেউ বুঝতে পারবে না। হঠাৎ করেই ভারী লোহার দরজাটা কড়কড় শব্দে খুলে গেল। সামনে শুদ্ধ, আর তার পেছনে একজন লোক ঢুকল। লম্বা চেহারা, ঘন গোফদারি, মাথায় বড় বড় চুল, চোখে অদ্ভুত হিসেবে দৃষ্টি। দহন লোকটাকে দেখেই ঠোঁটের কোণে বাঁকা হাসি টেনে বলল, ওয়েলকাম, মিস্টার বাছু। মিস্টার বাছু হালকা মুচকি হেসে মাথা ঝুঁকিয়ে বলল, ধন্যবাদ, স্যার। দহন চোখের ইশারা করতেই সে সামনে রাখা চেয়ারে বসে পড়ল। শুদ্ধ একপাশে সরে দাঁড়ালো। গোডাউনের ভেতর আবার সেই নিস্তব্ধতা। দহন গ্লাসটা টেবিলে রেখে বলল, তা, কি কারণে আসা? মিস্টার বাছু একটু ঝুঁকে বসল। কণ্ঠে সাবধানী ভদ্রতা, কিন্তু কথার ভেতরে চাপা ইঙ্গিত। স্যার, মাল নিতে এসেছি। আপনি কি ভুলে গেছেন? একটু থেমে, চোখ তুলে সরাসরি দহনের দিকে তাকিয়ে বলল, মাল আটকানোর জন্যই তো আপনি একজন গোয়েন্দা অফিসারকে মেরে ফেললেন। দহন ধীরে ধীরে নিজের হাতে ধরা মদের গ্লাসটা সামনের টি টেবিলে নামিয়ে রাখল। কাচের সাথে কাঠের হালকা ঠোকাঠুকিতে ক্ষীণ এক শব্দ উঠল নিস্তব্ধ গোডাউনের, সেটা অদ্ভুতভাবে তীক্ষ্ণ শোনাল। দহন উঠে দাঁড়াল। ভঙ্গিটা শান্ত, কিন্তু সেই শান্তির ভেতর লুকিয়ে আছে চাপা ঝড়। চোখ স্থির রেখে বলল, আচ্ছা, মিস্টার বাছু, আমাকে দেখে কি আপনার বোকা মনে হয়? মিস্টার বাছু একটু থতমত খেল। গলায় কাঁপন, মুখে কৃত্রিম হাসি টেনে বলল, আপনি এসব কি বলছেন স্যার? কথা শেষ হওয়ার সাথে সাথে দহন হঠাৎ উচ্চস্বরে হেসে উঠল। হাসিটা স্বাভাবিক নয়, শুষ্ক, বিদ্রূপে ভরা। গোডাউনের দেয়ালে প্রতিধ্বনি হয়ে সেই হাসি যেন আরো ভয়ানক হয়ে ফিরে এলো। তোর কি হয়? দহন ধীরে ধীরে তার দিকে এগোতে লাগল। আমি বোকা? কিছুই বুঝি না? প্রতিটা পা ফেলার শব্দ ভারী। মিস্টার বাছু অনিচ্ছায় চেয়ারের পিঠে সেটে গেল। দহন একেবারে সামনে গিয়ে দাঁড়ালো। তারপর একটু ঝুঁকল। জনের মুখের দূরত্ব হাতের মুঠোরও কম। দহনের চোখ দুটো স্থির হয়ে আটকে রইল তার চোখে, ঠান্ডা, হিসেবি, তীক্ষ্ণ। হঠাৎই দহন হাত বাড়িয়ে মিস্টার বাছুর গোফদারিতে শক্ত করে টান দিল। এক ঝটকায় পুরো গোফদারি তার হাতের মুঠোয় উঠে এলো। মুহূর্তেই মিস্টার বাছুর মুখের আসল চেহারা বেরিয়ে পড়ল। চোখ বড় বড় হয়ে গেছে, ঠোঁট কাঁপছে, শরীর হালকা কেঁপে উঠেছে। সে স্পষ্টত এমন উন্মোচনের জন্য প্রস্তুত ছিল না। দহন ঠোঁটের কোণে বাঁকা হাসি টেনে ধীরে ধীরে বলল, তোর কি মনে হয় তুই মিস্টার বাছু সেজে আসবি আর আমি বুঝতে পারবো না? লোকটার বুক ওঠানামা করছে দ্রুত। সে একজন গোয়েন্দা, সাহসী, প্রশিক্ষিত, হিসেবি। কিন্তু এই মুহূর্তে তার চোখে স্পষ্ট আতঙ্ক। কারণ সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা সাধারণ অপরাধী নয়, অদ্ভুত রকম ঠান্ডা, অপ্রত্যাশিত, আর ভয়ঙ্করভাবে তীক্ষ্ণ বুদ্ধির। দহনের মুখের হাসিটা হঠাৎ মিলিয়ে গেল। মুহূর্তের মধ্যে তার চেহারার রং বদলে গেল। চোখ দুটো সরু হয়ে এলো, চোয়াল শক্ত হয়ে উঠল। যেন ভেতরে জমে থাকা আগুনটা আচমকা বাইরে উকি দিল। সে সোজা হয়ে দাঁড়ালো।
মাথা সামান্য কাত করে শুদ্ধের দিকে তাকালো। তারপর কিন্তু ভারী কিন্তু ধীর কণ্ঠে বলল, এরকম ছোট্ট খাটো চুনুপুটি মেরে আমি আমার হাত নষ্ট করতে চাই না। তুই কি চেয়ারের নিচে সেট করেছিলি? গোডাউনের বাতাস যেন জমে বরফ হয়ে আছে। শুদ্ধ একবার দহনের দিকে তাকালো, তারপর মাথা আস্তে উপরনিচ করল। সেই নীরব স্বীকারোক্তি গোডাউনের ভেতর এক অদ্ভুত চাপা কম্পন ছড়িয়ে দিল। লোকটার গলা কাঁপছে, চোখে আতঙ্কের ছাপ স্পষ্ট। সে কাপা কণ্ঠে বলল, স্যার আমাকে ছেড়ে দিন প্লিজ, আমার ভুল হয়ে গেছে। তার কণ্ঠে অনুনয়, কিন্তু সেই অনুনয় যেন এই গোডাউনের দেয়ালে গিয়ে থেমে গেল। কারণ সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা করুণা বোঝে না। দহন আচমকা ঝুঁকে পড়ল, চেয়ারের দুই পাশে শক্ত করে ধরে নিচু গলায় বলল, ক্ষমা নামক শব্দ আব্রাহাম তালুকদার দহনের ডিকশনারিতে নেই। কথাগুলো সে এমনভাবে বলল, যেন এটা কোনো হুমকি নয়, একটা ঘোষণা। বহুদিনের, বহুবার প্রমাণিত সত্যের ঘোষণা। গোডাউনের ভেতরের বাতাস ভারী হয়ে উঠেছে। শুদ্ধ স্থির দাঁড়িয়ে আছে, চোখে কোনো আবেগ নেই। যেন সে আগেই জানে, পরের দৃশ্যটা কেমন হবে। দহন ধীরে ধীরে সোজা হয়ে দাঁড়ালো। তারপর নির্ভর ভঙ্গিতে কয়েক কদম সামনে এগিয়ে গেল। তার পদক্ষেপে কোনো তাড়াহুড়ো নেই, কোনো উত্তেজনা নেই, বরং অদ্ভুত এক নিশ্চিন্ত ভাব। ঠিক তখনই পেছনে থেকে বিকট শব্দে বিস্ফোরণ হলো। এক মুহূর্তে গোডাউন কেঁপে উঠল। ধোঁয়া, ধুলা আর শব্দের চাপা কম্পন চারদিকে ছড়িয়ে পড়ল। দহন থামল। খুব ধীরে, অনায়াস ভঙ্গিতে মাথা ঘুরিয়ে পেছনে তাকালো। চোখে কোনো বিস্ময় নেই, যেন যা হওয়ার ছিল তাই হয়েছে। তার ঠোঁটের কোণে আবার সেই বাঁকা হাসিটা ফুটে উঠল। তারপর হেলে দুলে দু হাত পকেটে ঢুকিয়ে একটুও তাড়াহুড়ো না করে গোডাউন থেকে বেরিয়ে গেল। পেছনে রয়ে গেল ধোঁয়া, নীরবতা আর তার নির্মম উপস্থিতির স্মৃতি। সোনিয়া তালুকদার মুখে রাগের ছাপ নিয়ে চেয়ারে দাঁড়িয়ে বলল, আমি আমার মেয়েকে ওইখানে বিয়ে দেব না। তার কণ্ঠ কাঁপছে, চোখে অপ্রকাশিত হতাশা আর রাগ মিশে আছে। পুরো রুমটা যেন সেই এক বাক্যে থমকে গেছে। মাহবুব তালুকদার শান্ত চেহারায় সামান্য মাথা নেড়ে বললেন, চিন্তা করো না, আমি ভাইজানের সাথে কথা বলবো। ভাইজান নিশ্চয়ই এমন কিছু হতে দেবে না। কিন্তু সোনিয়ার চোখে আগুন জ্বলে উঠল। মুখটি লালচে হয়ে গেছে, ঠোঁটগুলো চেপে ধরে রেখেছে ক্ষোভ। হ্যাঁ ভাইজান, তুমি গোলাম তো তোমার ভাইজানের। তোমার মেয়েকে নিয়ে ওই দহন এরকম বলল আর তুমি, বাবা হয়ে, মুখ ফুটে কিচ্ছু বলতে পারলে না। ওই দহনকে আমার মেয়ের বিয়ে দেওয়ার জন্য। রুমখানা বাতাস ভারী হয়ে উঠল। প্রতিটি শব্দ যেন নিখুঁতভাবে আঘাত করে, দমন না হওয়ার আগের ঢেউ ছড়াচ্ছে। মাহবুব তালুকদার শান্ত কণ্ঠে বলল, এত রাগ করছো কেন? সোনিয়া তালুকদার বলল, তো রাগ করব? হাসব? ওইরকম একটা খুন খারাপি করা ছেলের সাথে কিভাবে আমার মেয়ের বিয়ে দিব? মাহবুব তালুকদার কিছু বলল না, শুধু তাকিয়ে কিছু ভাবল। রাত ঠিক 10টা। বাড়ির ভেতরটা অস্বাভাবিক শান্ত। করিডোরের আলো আধো অন্ধকারে, দেয়ালে ছায়া পড়েছে লম্বা হয়ে। দহন দরজা ঠেলে রুমে ঢুকতেই দেখল মেহরিন রুম জুড়ে এদিক ওদিক পায়চারি করছে। তার চুলগুলো এলোমেলো, মুখে দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। মনে হচ্ছে বেশ কিছুক্ষণ ধরে অপেক্ষা করছে। দহনকে দেখেই মেহরিন দ্রুত এগিয়ে এসে বলল, আপনি সারাদিন কোথায় ছিলেন? আমি কতবার ফোন দিলাম, ধরলেন না কেন? তার কণ্ঠে রাগের চেয়ে উদ্বেগটাই বেশি। দহন দরজা বন্ধ করে ধীরে ধীরে সরু চোখে তাকালো মেহরিনের দিকে। ঠোঁটের কোণে পরিচিত বাঁকা হাসি দিয়ে দুষ্ট কণ্ঠে বলল, বাহ, চুমু দেওয়ার এত তাড়া? কথাটা শুনে মেহরিন থমকে গেল। রাগী চোখে দহনের দিকে তাকিয়ে বলল, সব সময় আপনার মাথায় এসবই ঘোরে, তাই না? অসভ্য লোক। দহন হঠাৎ কিছু না বলে হাত বাড়িয়ে মেহরিনের কোমর ধরে টেনে নিজের কাছে নিয়ে এলো। খুব কাছে, এতটাই কাছে যে জনের নিঃশ্বাস একসাথে মিশে যাচ্ছে। আচমকা এই কাছাকাছি আসায় মেহরিনের ভেতরটা কেঁপে উঠল। নিঃশ্বাস ভারী হয়ে গেল, বুকের উঠানামা দ্রুত হতে লাগল। গোলাপি ঠোঁট কাঁপছে অদ্ভুত অনিয়ন্ত্রিত ছন্দে, সবটাই দহনের চোখ এড়ালো না। দহন এক হাত দিয়ে মেহরিনের কোমর শক্ত করে জড়িয়ে রাখল। আরেক হাত ধীরে, খুব ধীরে মেহরিনের ওষ্ঠের মাঝখানে চেপে ধরে। তার স্পর্শটা ছিল নরম, কিন্তু তাতে অদ্ভুত এক তীব্রতা। মেহরিন যেন ধীরে ধীরে ঘোরের ভেতরে ঢুকে যাচ্ছিল।
চারপাশের সবকিছু ঝাপসা, শুধু দহনের উপস্থিতিটাই স্পষ্ট। দহনের আঙুল ওষ্ঠ ছেড়ে নিচে নেমে এলো গলার দিকে। সেই মুহূর্তেই মেহরিন আচমকা সজাগ হয়ে উঠল। দহনের আঙুল শক্ত করে চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল, আপনি বেহা হাত কোথায় যায়? দহন দুষ্টু হাসি দিয়ে বলল, তুমি তো বললে বেহা হাত, তাহলে বেহায়াপনা করতেই তো যায়। মেহরিন বিরক্ত হয়ে বলল, একদম না, আমার কথা আগে শুনুন। দহন ধীরে বলল, কথা তো শুনছি, কিন্তু আমার কাজ আমাকে করতে দাও, তাহলে তোমার কথাও শুনব। নয়তো না। মেহরিন এবার সত্যিই বিরক্ত হয়ে বলে উঠল, আরে আগে তো কথাটা শুনুন। দহন একটু থামকে যেয়ে বলল, আচ্ছা বলো। মেহরিন গভীর একটা শ্বাস নিল। নিজেকে সামলে নিয়ে বলল, আপনি চলে যাওয়ার পর নানা সরি শাশুড়ও চলে গেল। তারপর চাচি অনেক রাগারাগি করেছে। আবিরাকে নাকি বিয়ে দেবে না শুদ্ধ ভাইয়ার কাছে। দহন ঠান্ডা গলায় বলল, তোর ছোট মাথায় এসব ঢোকাতে হবে না। তুই শুধু আমাকে মনে রাখবি সারাদিন। আমাকে নিয়ে ভাববি, তর মস্তিষ্ক জোরে শুধু আমার বিচরণ চাই। বাকি সব কিছু আমি সামলে নেব। মেহরিন হতাশ চোখে তাকালো। আপনি জীবনেও ভালো হবেন না অসভ্য। ছাড়ুন আমাকে। কিন্তু দহন ছাড়ল না, বরং কোমর জড়িয়ে তাকে করে শূন্য তুলে নিল। মুহূর্তেই মেহরিনের পা ফ্লোর ছাড়ল। সে সরাসরি এখন দহনের মুখের সমানে আর খুব কাছে। এতটাই কাছে যে জনের নিঃশ্বাস একে অপরের মুখে লাগছে। তাদের ঠোঁটের মাঝখানে অতি সামান্য দূরত্ব, একটা অদ্ভুত টানটান নীরবতা। এভাবে একজন অপরজনের দিকে কতক্ষণ তাকিয়েছিল কে জানে। তারপর নীরবতা ভেঙে দহন ফিসফিস করে হাসকি কণ্ঠে বলল, আমার প্রাপ্যটা আমাকে দে ডেইজি হানি। দহনের কথা শুনে মেহরিনের গাল দুটো লাল হয়ে উঠল। লজ্জা, অস্বস্তি আর রাগ, সব মিলিয়ে তার মুখের অভিব্যক্তি বদলে গেল মুহূর্তেই। সে ছটফট করতে লাগলো দহনের হাত থেকে ছাড়া পাওয়ার জন্য। দহন তার অস্থিরতা লক্ষ্য করে ঠোঁট বাঁকিয়ে বলল, ভালোয় ভালোয় বলছি দে, নয়তো আমি অন্য ব্যবস্থা নেব। মেহরিন ওর হ্যাজেল রঙের মণিওয়ালা চোখ তুলে তাকালো তার দিকে। কণ্ঠে প্রতিবাদের সুর। আপনি কি আমাকে থ্রেট দিচ্ছেন? দহন নির্লিপ্ততা ভঙ্গিতে বলল, তোর যা মনে হয়, কিন্তু আজকে চুমু দিতেই হবে। মেহরিন কাপা গলায় বলল, ছাড়ুন প্লিজ, ভালো লাগছে না। কথাগুলো এবার স্পষ্ট অনুরোধ। দহন ছাড়ল না, বরং কোমর আরও শক্ত করে জড়িয়ে ধরে নিচু গলায় বলল, ছাড়ব না, আগে আমার প্রাপ্য দে। মেহরিন মাথা নাড়তে নাড়তে বলল, আমি পারবো না, আমার লজ্জা লাগে। দহন ঠোঁট বাঁকিয়ে বলল, কিন্তু আমার লজ্জা করে কেন? মেহরিন রাগে বলল, কারণ আপনি নির্লজ্জ। দহন হালকা হেসে বলল, আমি তাই, তবুও তুই দে। মেহরিন এবার স্পষ্টভাবে মাথা নেড়ে বলল, প্লিজ না। হঠাৎ করেই দহন তাকে কোলে তুলে নিল। এত দ্রুত সবকিছু ঘটল যে মেহরিন ঠিকমতো সামলাতেই পারল না। রুমের দরজা পেরিয়ে দহন বাইরে বেরিয়ে এলো। মেহরিন ছটফট করতে করতে বলল, আরে, এত রাতে কোথায় নিয়ে যাচ্ছেন? দহন কোনো উত্তর দিল না। তার পায়ের শব্দ নিঃশব্দ করিডোরে ধীরে ধীরে প্রতিধ্বনিত হতে লাগল। সে সিঁড়ির দিকে এগিয়ে গেল, উপরে, ছাদের দিকে। রাতের নিস্তব্ধতা, অজানা গন্তব্য আর মেহরিনের দ্রুত ধুকপুক করার হৃদস্পন্দন। মেহরিনের মাথার ভেতর চিন্তার ঘূর্ণিঝড় বয়ে যাচ্ছে। এত রাতে ছাদে কেন নিয়ে আসছে? চুমু না খাওয়ার অপরাধে আমাকে তো আবার ছাদ থেকে ফেলে দিবে না? পরক্ষণেই নিজেকেই ধমক দিল সে, আজব। একটা চুমু না দেওয়ার জন্য কেউ কি ছাদ থেকে ফেলে দেয় নাকি? আমি কি সব ভাবছি? সত্যি সত্যিই পাগল হয়ে যাচ্ছি। নিজের অযথা ভয়কে বড় করে দেখার জন্য লজ্জাও লাগলো তার। কিন্তু পরের মুহূর্তেই হঠাৎ করে সে শরীরটাকে অদ্ভুত হালকা অনুভব করল। 1 সেকেন্ড 2 সেকেন্ড নিজের অবস্থাটা বুঝতে তার খানিকটা সময় লাগল। নিচে তাকিয়ে তার বুক কেঁপে উঠল। দহন তাকে ছাদের রেলিংয়ের উপর দিয়ে বাইরে ঝুলিয়ে ধরে আছে। মেহরিনের চোখ বিস্ফারিত হয়ে গেল। নিচের দিকে তাকাতেই মাথা ঘুরে উঠল। এত উঁচু বিল্ডিং, নিচে সবকিছু ছোট ছোট, খেলনার মতো দেখাচ্ছে। রাতের বাতাস তীব্রভাবে এসে লাগছে তার মুখে। চুলগুলো উড়ে যাচ্ছে এলোমেলোভাবে। হৃদস্পন্দন যেন কানে ধাক্কা মারছে। ভয়, আতঙ্ক আর অবিশ্বাস মিলিয়ে তার গলা শুকিয়ে গেল। এবার কাপা গলায় সে বলল, আমাকে উপরে তুলুন প্লিজ। আমার খুব ভয় লাগছে। এরকম করছেন কেন আমার সাথে?
দহনের মুখে অদ্ভুত এক হাসি। কিন্তু সেই হাসির ভেতর কিছু একটা বদলে গেছে, খেলাচ্ছলে নয়, বরং পরীক্ষা নেওয়ার মতো কঠিন ভাব। গম্ভীর কণ্ঠে বলল, ডেইজি হানি, আমি তোকে বারবার আমার প্রাপ্য দিতে বলছি। তুই দিচ্ছিস না, তাহলে তোকে বাঁচিয়ে রেখে কি লাভ? কথাগুলো শুনে মেহরিনের বুকের ভেতরটা কেঁপে উঠল। আতঙ্কিত কণ্ঠে বলে উঠল, না না প্লিজ, আমি মরতে চাই না। দহন ঠান্ডা গলায় বলল, তুই কি চাস, না চাস, তা দিয়ে আমি কি করব? এই বলে সে হাতের চাপ সামান্য ঢিলে করতেই মেহরিন আতঙ্কে চোখ বন্ধ করে চিৎকার করে উঠল। তার হাত স্বতঃস্ফূর্তভাবে দহনের কবজি শক্ত করে আঁকড়ে ধরে বলে উঠল, আপনি যা পান, আমি দেব। দয়া করে উপরে তুলো। মেহরিন কণ্ঠে কাঁপন, চোখে আতঙ্ক। মাথা ঘোরাচ্ছে, শরীর শিথিল। দহন ধীরে ধীরে একটানেই মেহরিনকে সাদে আনল, রেলিংয়ের সাথে চেপে ধরল যেন তাকে ছাড়ার কোনো ইচ্ছা নেই। মেহরিন বড় বড় শ্বাস নিতে লাগল, শরীরের প্রতিটি কণাই কাঁপছে। দহন কিছু সময় ধরল, চোখে এক অদ্ভুত অনমনীয়তা, যেন সে মেহরিনের ভয়কে নিজ হাতে আঁকড়ে ধরেছে। শেষমেশ মেহরিনের শ্বাস স্বাভাবিক হতে শুরু করল। তখনই দহন বলে উঠল, ডেইজি হানি, তাড়াতাড়ি দে, নয়তো আবার ফেলে দেব। মেহরিন আর উপায় খুঁজে পেল না। হাত কাঁপতে কাঁপতে সে সুতোটি বের করল। তারপর মিন মিন করে বলল, আমি তো আপনার থেকে খাটো। তা শুনে দহন ওর কোমর ধরে উপরে তুলল একদম নিজের মুখ বরাবর। দহনের চোখে অদ্ভুত এক উত্তেজনা। মেহরিন এক মুহূর্ত স্থির হয়ে রইল, মনে মনে ভয় আর উত্তেজনা মিশ্রিত এক অনুভূতি। রাতের বাতাস ঠান্ডা, চাঁদের আলো বেজে উঠছে খোলা জানালা দিয়ে, পুরো রুমে মৃদু রূপালি আলো পড়ছে। মেহরিন কাঁপছে, চোখে আতঙ্কের ছায়া, কিন্তু কোনো উপায় নেই। আস্তে আস্তে দহনের ঠোঁটের দিকে এগিয়ে গেল, অতপর দহনের ঠোঁটে নিজের ঠোঁটের সংস্পর্শ করল নিজে থেকে। প্রথম চুমু। মেহরিন সাথে সাথে নিজেকে সরে নিতে চাইল, কিন্তু দহন একটুও ছাড়ল না। দহন হঠাৎ মেহরিনের মাথার পিছন দিকে হাত রেখে তাকে নিজের দিকে আরো টেনে নিল। ওষ্ঠদ্বয় আরো দৃঢ়ভাবে হয়ে এক হয়ে গেল। মেহরিন ছটফট করল, চেষ্টা করল মুক্তি পেতে, কিন্তু কোনো উপায় হলো না। এক সময়ে সে ধীরে ধীরে শান্ত হয়ে গেল, নিঃশ্বাস আর চোখে আতঙ্ক মিশ্রিত এক অদ্ভুত তীব্রতা। দহন মেহরিনের শান্ত হওয়া দেখে আরো উন্মাদ হয়ে উঠল। সে তার ওষ্ঠে চুমু দিতে লাগল, দেহ আর মন উভয়ই উত্তেজনার ঢেউয়ে কাঁপছে। মেহরিন বারংবার কেঁপে উঠছে, ভয় আর বিস্ময় মিশ্রিত এক অনুভূতিতে। চাঁদের আলো তাদের ওপর পড়ে, রাতের ঠান্ডা বাতাস হালকা করে তাদের শরীর ছুঁয়ে যায়। চাঁদের হালকা আলো এবং জনের মধ্যে এক অদ্ভুত শক্তিশালী টান, সব মিলিয়ে রোমাঞ্চকর এক পরিবেশ সৃষ্টি করছে। সোনিয়া তালুকদার কাঁপা কণ্ঠে বলল, আমি এই বিয়ে মানি না। এভাবে কখনো বিয়ে হয় নাকি? তার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে শুদ্ধ আর আবিরা। ড্রয়িং রুম জুড়ে ভারী নীরবতা। সকালের ঘটনা এখনো যেন দেয়ালে দেয়ালে লেগে আছে। সকালটা শুরু হয়েছিল এক অদ্ভুত অস্বস্তি দিয়ে। আবিরা যখন বাড়ি থেকে কলেজের জন্য বের হচ্ছিল, দরজার সামনে দাঁড়িয়ে থাকা দহনকে দেখে থমকে গেল। বিস্ময় বলল, ভাইয়া, আপনি এখানে? কিছু বলবেন? দহনের চোখে তখন অদ্ভুত এক স্থিরতা, ঠোঁটে হালকা হাসি। সে ধীর স্বরে বলল, হ্যাঁ, বলবো। আজ তোকে আর শুদ্ধকে বিয়ে দেব। আবিরার বুকের ভেতর ধক করে উঠল। কাপা কণ্ঠে বলল, কি বলছেন? এভাবে? দহন এক পা এগিয়ে এল। গলায় কোনো উত্তেজনা নেই, বরং অস্বাভাবিক শান্ত স্বর। বাড়িতে তোর মা বাবার সম্মতি নিতে গেলে ঝামেলা হবে, সময় লাগবে। আমি ঝামেলা আর সময় কোনোটাই নিতে চাই না। তুই কি ঝামেলা চাস? প্রশ্নটা এত সরাসরি, এত অপ্রত্যাশিত ছিল যে আবিরা কথা খুঁজে পেল না। কিছুক্ষণ দহনের চোখের দিকে তাকিয়ে থেকে মাথা নেড়ে না বলল, যেন সে বুঝতেই পারছে না কিসে সম্মতি দিচ্ছে আর কিসে দিচ্ছে না। দহন তখন হাসল, সেই পরিচিত রহস্যময় হাসি। আচ্ছা, তাহলে চল। সবকিছু ঘটল খুব দ্রুত, যেন কেউ সময়কে ধাক্কা দিয়ে এগিয়ে নিচ্ছে। একটি ছোট কাজী অফিস, কয়েকটি প্রয়োজনীয় কাগজ, একজন সাক্ষী আর সাথে ছিল মেহরিন, চুপচাপ, অবশ দৃষ্টিতে সবকিছু দেখছিল। শুদ্ধ যেন পুরোটা বুঝে ওঠার আগেই বসে পড়েছিল টেবিলের সামনে। আবিরার হাত কাঁপছিল,
কলম ধরা আঙুলে ঘাম জমে উঠেছিল। কাজীর কণ্ঠে নিয়মিত বাক্য, বিয়ে হয়ে গেল। এখন সেই ঘটনার কয়েক ঘন্টা পর সোনিয়া তালুকদারের সামনে দাঁড়িয়ে আছে তারা দুজন। মাথা নিচু, চোখে অনিশ্চয়তা। সোনিয়ার চোখ রাগে, অপমানে, বিস্ময়ে জ্বলছে। এভাবে বিয়ে হয়? বিয়ে কি ছেলেখেলা? দহন হালকা দীর্ঘশ্বাস ফেলে যেন বিরক্তির ভান করল। ঠোঁটে তার সেই চেনা বাঁকা হাসি দিয়ে শান্ত কণ্ঠে বলল, আহ চাচি, ও অতটাও খারাপ ছেলে না। আবিরাকে খুব ভালো রাখবে। আর যেহেতু জনকে ভালোবাসে, তাহলে আপনার সমস্যা কোথায়? কথাগুলো বলা হলো অদ্ভুত স্বাভাবিক ভঙ্গিতে, যেন কিছুই হয়নি, যেন এভাবে কারো জীবন বদলে দেওয়া তার কাছে খুব সাধারণ ব্যাপার। সোনিয়া তালুকদারের ধৈর্য ভেঙে গেল। চোখ লাল হয়ে উঠল রাগে। দাঁতে দাঁত চেপে বলে, তুমি আমার মেয়ের জীবন নিয়ে খেলছো? এভাবে বিয়ে হয়? এই বিয়ে যেভাবে দিয়েছ, ডিভোর্সও সেভাবেই দিবে, নয়তো কিন্তু খবর আছে। ড্রয়িং রুমের বাতাস যেন ভারী হয়ে উঠল। আবিরা মাথা নিচু করে দাঁড়িয়ে, বুকের ভেতর কাঁপন থামছে না। শুদ্ধ ও নিশ্চুপ, কিন্তু তার চোয়াল শক্ত, সে বুঝতে পারছে পরিস্থিতি ভয়াবহ দিকে যাচ্ছে। দহন এবার ভ্রু তুলল, অভিনয় মিশ্রিত বিস্ময় মুখে এনে বলল, উপোস, চাচি। ভয় পেলাম তো। তার কণ্ঠে ব্যঙ্গ, চোখে অদ্ভুত এক স্থিরতা। যেন এই রাগ, এই হুমকি, কিছুই তাকে ছুতে পারছে না। হঠাৎ সে শুদ্ধের দিকে তাকিয়ে বলল, ভাই শুদ্ধ, তোমার বউকে নিয়ে নিজের বাড়ি গিয়ে বাসর করো। এসব দেখে তোমাদের সদ্য বিয়ে হওয়া সময় নষ্ট করার দরকার নেই। কথাটা শোনামাত্র আবিরার গাল লাল হয়ে উঠল লজ্জায়। মাথা আরো নিচু হয়ে গেল। হাতের আঙুলগুলো জড়িয়ে ধরল শক্ত করে। মেহরিন আর সোনিয়া তালুকদার একসাথে কটমট করে তাকালো দহনের দিকে। মেহরিন দাঁতে দাঁত চেপে মনে মনে আওড়ালো, অসভ্য। একটা সীমা থাকে, কিন্তু এই মানুষটা সেই সীমারও ওপারে চলে গেছে। ড্রয়িং রুমের ভেতর উত্তেজনা জমাট বেঁধে আছে। কারো শ্বাস যেন ঠিকমতো পড়ছে না। সোনিয়া তালুকদার চিৎকার করে বলে উঠল, লজ্জা করে না এসব বলতে? আর আমার মেয়ে কোথাও যাবে না। আজকে তোমার বাপচাচা বাড়ি আসুক, একটা বিহিত করে ছাড়ব। দহন কিছুক্ষণ চুপ করে রইল। প্রথমে তাকালো মেহরিনের দিকে, সেই দৃষ্টি গভীর, অদ্ভুত, যেন কিছু ভাবছে। তারপর ধীরে মাথা ঘুরিয়ে তাকালো সোনিয়া তালুকদারের দিকে। তার মুখে কোনো রাগ নেই, কোনো উত্তেজনাও নেই, শুধু অস্বাভাবিক শান্তি। হালকা করে হাত তুলল সে। একটা ছোট ইশারা। মুহূর্তের মধ্যে দরজার পাশে দাঁড়িয়ে থাকা দুইজন মহিলা বডিগার্ড এগিয়ে এল। কেউ কিছু বুঝে ওঠার আগেই তারা সোনিয়া তালুকদারের দুই পাশ থেকে হাত ধরে ফেলল। এই এই কি করছো? আমাকে ছাড়ো। আমি বলছি ছাড়ো। সোনিয়া তালুকদার লড়াই করতে লাগলেন, কণ্ঠে প্রতিবাদ, চোখে ক্ষোভ। তিনি ক্রমাগত বলতে থাকলেন, কিন্তু ঘরের ভেতর যেন শব্দগুলো ধাক্কা খেয়ে ফিরে আসছে, কেউ সাড়া দিচ্ছে না। আবিরা আতঙ্কে তাকিয়ে আছে। শুদ্ধ হতভম্ব। মেহরিনের বুকের ভেতর ধুকপুকানি বাড়ছে। দুইজন বডিগার্ড তাকে টেনে নিয়ে গেল পাশের রুমে। দরজাটা বন্ধ হয়ে গেল ভারী শব্দে। ড্রয়িং রুম জুড়ে নেমে এল ভৌতিক নীরবতা। আবিরা কিছু বলতে যাবে, তার আগেই দহন থামিয়ে দিয়ে শান্ত কণ্ঠে বলল, আবিরা, তুই আপাতত শুদ্ধের বাসায় যা। রাতে চাচা আর বাবা আসুক, তারপর আমি কথা বলে নেব। তোরা বের হলেই চাচিকে আমি বের করে দেব, চিন্তা করিস না। কথাগুলো এমন স্বাভাবিক ভঙ্গিতে বলা হলো, যেন এই বিশৃঙ্খলার মাঝেও সবকিছু তার নিয়ন্ত্রণে। আবিরা নিঃশব্দে মাথা নাড়ল। শুদ্ধ একবার চারদিকে তাকিয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করল, তারপর ধীরে আবিরার হাত ধরে বাইরে বেরিয়ে গেল। দরজা বন্ধ হতেই ড্রয়িং রুমে নেমে এলো অদ্ভুত এক নীরবতা। মেহরিন ঠিক বুঝে উঠতে পারছিল না, পরের মুহূর্তে কি হতে যাচ্ছে। হঠাৎ করেই দহন এগিয়ে এসে তাকে কোলে তুলে নিল। আরে আরে, কি করছেন? মেহরিন বিস্ময় বলে উঠল, ছটফট করতে লাগল। দহন হালকা হেসে বলল, তখন না তুই আমার দিকে ওইভাবে তাকাচ্ছিলি? নিশ্চয়ই তোর রোমাঞ্চ করতে মন চাইছে, তাই না, ডেইজি হানি? চল, একটু রোমাঞ্চ করা যাক। তার কণ্ঠে রসিকতা থাকলেও ভেতরে ছিল অদ্ভুত এক দৃঢ়তা। মেহরিন হাত পা ছুড়তে লাগল, কিন্তু দহন যেন সেদিকে কোনো গুরুত্বই দিল না। স্থির পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগল সে।
সিঁড়ির ধাপগুলোতে তার পদশব্দ ভারী হয়ে বাজতে লাগল, আর মেহরিনের বুকের ভেতর ধুকপুকানি ক্রমেই বেড়ে চলল। শুদ্ধদের বাড়িটা তালুকদার বাড়ির মতো বিশাল নয়। না আছে লম্বা বারান্দা, না ঝলমলে ঝাড়বাতি, না সারি সারি ঘর। তবু দরজা পেরিয়েই আবিরার মনে হলো, এখানে বাতাসটা আলাদা, হালকা, শান্ত। ড্রয়িং রুমে ঢুকতেই চোখে পড়ল পরিপাটি করে গুছানো আসবাব, জানালার পাশে টবের ফুল গাছ, দেয়ালে কয়েকটা পুরনো ফ্রেম, সবকিছুতেই এক ধরনের আন্তরিকতা। যেন এই বাড়ি বড় নয়, কিন্তু মন দিয়ে সাজানো। আবিরা ধীরে ধীরে ঘরগুলো ঘুরে দেখতে লাগল। কখনো জানালার কাছে দাঁড়িয়ে বাইরে তাকাচ্ছে, কখনো শেলফে রাখা বইয়ের মলাটে হাত বুলিয়ে দিচ্ছে। তার মুখে ক্লান্তি থাকলেও চোখে ফুটে উঠছিল অদ্ভুত স্বস্তি। পেছনে থেকে শুদ্ধ একটু ইতস্তত করে বলল, আবিরা, আমি জানি আমার বাড়িটা তোমাদের বাড়ির মতো এত বড় না, কিন্তু। কথা শেষ করার আগেই আবিরা ঘুরে দাঁড়িয়ে বলল, আমি তো কাউকে বলিনি যে এই বাড়িতে আমার খারাপ লাগছে। বরং বাড়িটা আমার অনেক পছন্দ হয়েছে। কথাগুলো বলার ভঙ্গিতে ছিল একরাশ অভিমান, সঙ্গে অল্প জেদও। যেন শুদ্ধের কথার আগেই নিজের অনুভূতিটা জানিয়ে দিতে চাইল। তারপর দপদপ পা ফেলে সে সোজা একটা রুমে ঢুকে গেল। শুদ্ধ কিছুক্ষণ দাঁড়িয়ে রইল স্থির হয়ে। দরজার দিকে তাকিয়ে বুঝতে পারল, এই রাগ, এই অভিমান ওই দিনের ঘটনার জন্য। তারপর শুদ্ধ ধীরে ধীরে রুমের দিকে এগিয়ে গেল। রুমের ভেতরে ঢুকতেই দেখল, আবিরা বিছানার এক কোণে বসে আছে, গাল ফুলিয়ে, চোখ দুটো অন্যদিকে। স্পষ্ট বোঝা যাচ্ছে, ভেতরে জমে আছে অনেক কথা, অনেক অভিমান। শুদ্ধ নিঃশব্দে গিয়ে তার পাশে বসল। কিছুক্ষণ চুপ করে রইল। তারপর নরম, প্রায় অনুনয়ের সুরে বলল, আমাকে কি আর একটা সুযোগ দেওয়া যায় না, আবিরা? আবিরা কোনো উত্তর দিল না। চোখ নামিয়েই রইল। ঠোঁট দুটো শক্ত করে চেপে ধরেছে, যেন একটা শব্দ বের হলেই অভিমান ভেঙে কান্না বেরিয়ে পড়বে। শুদ্ধ আবার বলল, তুমি তো জানো আমি কেন তোমাকে তখন রিজেক্ট করেছিলাম। তবুও কোনো সাড়া নেই। এবার শুদ্ধ আস্তে করে আবিরার দুই হাত নিজের হাতের মধ্যে নিল। হাত দুটো ঠান্ডা, কাঁপছে একটু। আমি সত্যি বলছি, আবিরা, আমার আর কোনো উপায় ছিল না, তুমি জানো না। সে একটু থেমে নিঃশ্বাস নিল। আমি তোমাকে ভালোবাসি, এটা সত্যি। কিন্তু বশ কি ভাববে, যদি বশ রেগে যেত তাহলে? আর আমার জীবনের কোনো নিশ্চিত ছিল না, তাই আমার অন্ধকার জীবনের সাথে তোমাকে জোড়াতে চাইছিলাম না। এসব ভেবেই আর আমি সাহস করতে পারিনি। শুদ্ধের কণ্ঠে অনুশোচনা স্পষ্ট, চোখে ক্লান্তি, অপরাধবোধ। আবিরা এখনো চুপ। কিন্তু এবার তার আঙুলগুলো শুদ্ধের হাতের ভেতরে নড়ল। খুব সামান্য, খুব অস্পষ্ট। দহন সোফার কোণে বসে আছে, মেহরিনকে কোলে নিয়ে। তার বাহু দুটো শক্ত, কিন্তু অস্থির নয়, এক ধরনের স্থির জেদ যেন জমে আছে ভঙ্গিতে। মেহরিন প্রথমে ছটফট করছিল। হাত ছাড়ানোর চেষ্টা, শরীর সরানোর চেষ্টা, কিছুই ফল দিচ্ছিল না। দহন নিজের মতো চুপচাপ বসে আছে, যেন এই নীরব প্রতিরোধটুকুও তার কাছে খুব সাধারণ। কিছুক্ষণ পর মেহরিন ক্লান্ত হয়ে গেল। শরীর ঢিলে হয়ে এল। ছটফট থেমে গেল। রুমে নেমে এলো অদ্ভুত এক নীরবতা। দহনও চুপ। শুধু জনের শ্বাসের শব্দ ধীরে ধীরে মিলেমিশে যাচ্ছে। হঠাৎ মেহরিন মুখ তুলে শান্ত গলায় বলল, আচ্ছা, আমাকে আপনি কবে থেকে ভালোবাসলেন? মানে, কবে থেকে আমার প্রতি আপনার এই অনুভূতিটা জন্ম নিল? প্রশ্নটা খুব নরম, কিন্তু গভীর। যেন অনেকদিন ধরে বুকের ভেতর জমে থাকা কৌতূহল এক মুহূর্তে বেরিয়ে এলো। দহন একটু নড়ল। তার দৃষ্টি দূরে কোথাও স্থির হল। তারপর শান্ত কণ্ঠে বলল, নিয়েছে কোনো একদিন থেকে। কিন্তু বলবো না। মেহরিন গাল ফুলিয়ে তাকালো তার দিকে। আমার প্রশ্নের উত্তরটা কি খুব বেশি কঠিন? তার চোখে অভিমান নেই, রাগও নেই, শুধু জানতে চাওয়ার এক সরল ইচ্ছা। দহন মৃদু স্বরে বলল, আজকে বলবো না, অন্য একদিন। কথাটা শেষ হতেই দরজায় টোকা পড়ল। শব্দটা যেন হঠাৎ করে রুমের নীরবতা ভেঙে দিল। দহন না চাইতেও হাত আলগা করে দিল। মেহরিন দ্রুত উঠে দাঁড়ালো, যেন মুক্ত বাতাস পেল। কয়েক পা হেঁটে দরজার দিকে গেল, বুকের ভেতর অদ্ভুত এক ধুকপুকানি। দরজা খুলতেই সামনে দাঁড়িয়ে লাহিড়ী তালুকদার। মেহরিন এক মুহূর্ত থমকে গেল। কি বলে সম্বোধন করবে বুঝে উঠতে পারল না। মুখে লজ্জা, চোখে অপ্রস্তুত ভাব।
শেষমেশ শুধু বলল, আপনি কিছু বলবেন? লাহিড়ী তালুকদার মৃদু গলায় বললেন, হ্যাঁ রে, দহনের সাথে একটু কথা আছে। মেহরিন সঙ্গে সঙ্গে সরে দাঁড়ালো। দরজা ছেড়ে জায়গা করে দিল ভেতরে আসার জন্য। লাহিড়ী তালুকদার রুমে ঢুকতেই দহন সোফা থেকে উঠে দাঁড়ালো। লাহিড়ী তালুকদার ধীরে ধীরে দহনের দিকে এগিয়ে এলেন। দহন তাকে এড়িয়ে পাশ কাটিয়ে যেতে চাইছিল। ঠিক তখনই লাহিড়ী তালুকদার হাত বাড়িয়ে দহনের কবজি ধরে ফেলল। দহন থেমে গেল। মুখ তুলে তাকালো তার দিকে। সেই দৃষ্টিতে স্পষ্ট বিরক্তি, অস্বস্তি, আর এক ফোঁটা লুকোনো ঘৃণা। লাহিড়ী তালুকদার সেই চোখের ভাষা বুঝে ফেললেন। তবুও তিনি নিজেকে সামলে কাপা কণ্ঠে বলল, আমি কয়েকটা কথা বলেই চলে যাব। দহন একবার মেহরিনের দিকে তাকালো। চোখের ইশারায় বলল, তুই একটু বাইরে যা। মেহরিন কিছু বলল না। পরিস্থিতির ভার বুঝে নিঃশব্দে বাইরে চলে গেল। দরজাটা আধখোলা রইল, যেন বাতাসও শুনতে চায় ভেতরের কথা। দহন এবার ঝটকা মেরে নিজের হাত ছাড়িয়ে নিল। কাঁধ সোজা করে, কণ্ঠ শক্ত করে বলল, কি বলবেন, তাড়াতাড়ি বলুন। আমার হাতে সময় কম। দহনের শক্ত কণ্ঠের কথাগুলো যেন সরাসরি গিয়ে আঘাত করল লাহিড়ী তালুকদারের বুকে। তার চোখে হঠাৎ জল এসে ভরল। ছলছল করতে লাগলো দৃষ্টি। নিজের ছেলের কাছে দাঁড়িয়ে আজ তাকে কথা বলার সময় চাইতে হচ্ছে। তবুও নাকি তার সময় নেই। তবুও নিজেকে সামলে কান্না ভেজা কণ্ঠে তিনি বলল, তুমি আমাকে এত ঘৃণা করো, কখনো কি জানতে ইচ্ছে করেছে তোমার মা আদৌ কোনো পাপ করেছিল? নাকি সবটাই ছিল একটা চক্রান্ত? দহন ঠান্ডা চোখে তাকিয়ে রইল। তার মুখে কোনো অনুভূতি নেই, শুধু জমাট বাঁধা কঠোরতা। আমি নিজের চোখে দেখেছি। আর কি চাই? লাহিড়ী তালুকদার মৃদু হেসে ফেললেন। সেই হাসিতে ব্যথা আছে, ক্লান্তি আছে। তারপর বরফের মতো শান্ত কণ্ঠে বলল, আমরা যা চোখে দেখি তা কি সবসময় সত্যি হয়, দহন? দহন ভ্রু কুঁচকে তাকালো। তার মানে আপনি বলতে চাইছেন আপনি নির্দোষ? লাহিড়ী তালুকদার এবার এক পা এগিয়ে এলেন। চোখের জল গড়িয়ে পড়ছে গাল বেয়ে। আমি কখনোই কোনো দোষ করিনি, দহন। দহন ঠান্ডা স্বরে বলল, নিশ্চয়ই আমার থেকে সিম্প্যাথি পাওয়ার জন্য এসব বলছেন। কথাটা শোনার পর লাহিড়ী তালুকদারের মুখে এক অদ্ভুত ক্লান্তি নেমে এলো। যেন তিনি আগেই জানতেন এই উত্তরই পাবেন। তারপর তিনি ধীরে, ভাঙা গলায় বলল, তোমার কাছ থেকে আমার আর কোনো আশা নেই, দহন। তুমি কখনোই আমার কথা শোনোনি। নিজের জীবনটাকেও নিজের মতো করে কঠিন করে তুলেছ। আমি শুধু চাই তুমি সত্যিটা জানো, যা এতদিন তোমার কাছ থেকে লুকানো হয়েছে। ব্যাস, আর কিছু না। কথা বলতে বলতে তিনি শাড়ির আঁচল থেকে ছোট্ট একটা কাগজ বের করলেন। কাগজে লেখা একটি লোকেশন। সেটা দহনের হাতে গুজে দিয়ে বলল, এই বাড়িতে গিয়ে একবার দেখো। তোমার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। তারপর আর কিছু না বলে ঘুরে দাঁড়ালেন। দরজার দিকে এগিয়ে গেলেন ধীর পায়ে। যেন কথা ফুরিয়েছে, কিন্তু ভেতরের কষ্ট ফুরোয়নি। দরজা বন্ধ হয়ে গেল। রুমের একা দাঁড়িয়ে রইল দহন। তার হাতে সেই ছোট্ট কাগজ। চোখ স্থির হয়ে আছে লেখাটার ওপর। কয়েক মুহূর্ত পর সে ফিসফিস করে বলল, কিসের লোকেশন এটা? কোথায় যেতে বললেন উনি? কাগজটা হাতের মুঠোয় চেপে ধরল সে। বহুদিনের জমে থাকা সন্দেহ, রাগ, ঘৃণা, সবকিছুর মাঝখানে হঠাৎ করে একটা নতুন প্রশ্ন ঢুকে পড়েছে। আর সেই প্রশ্নের উত্তর হয়তো লুকিয়ে আছে ওই অচেনা ঠিকানায়। দহন কাগজের টুকরোটা ভাঁজ করে পকেটে রাখল। দরজা ঠেলে বাইরে বের হতেই নিচতলা থেকে ভেসে এলো চিৎকার চেঁচামেচির শব্দ। গলার আওয়াজগুলো তীক্ষ্ণ, উত্তেজিত। সে দ্রুত সিঁড়ি বেয়ে নিচে নামল। ড্রয়িং রুমে নেমে দৃশ্যটা দেখে থেমে গেল এক মুহূর্ত। একটি সোফায় গম্ভীর মুখে বসে আছেন রাশেদ তালুকদার। পাশের সোফায় সোনিয়া তালুকদার, মুখ রাগে লাল। তার এক পাশে বসে আছে মাহবুব তালুকদার, চুপচাপ কিন্তু চোখে কৌতূহলী তীক্ষ্ণতা। ড্রয়িং রুমের এক কোণে দাঁড়িয়ে আছেন লাহিড়ী তালুকদার, নীরব, মুখে ক্লান্তির ছাপ। দহনকে সিঁড়ি দিয়ে নামতে দেখেই সোনিয়া তালুকদার যেন আগুন হয়ে উঠলেন। উত্তেজিত কণ্ঠে বলল, ভাইজান, দেখেন আপনার এই ছেলে আমাকে রুমে আটকে রেখেছিল। কত বড় বেয়াদব! আর আমার মেয়েকে ওই অজাতের কাছে বিয়ে দিয়ে দিয়েছে। তার কণ্ঠে অপমান, রাগ, আর তীব্র অভিযোগের ঝড়। মাহবুব তালুকদার হঠাৎ করেই উঠে দাঁড়ালেন।
তার চোখে রাগের আগুন, কণ্ঠ ভারী হয়ে উঠেছে উত্তেজনায়। কয়েক পা এগিয়ে এসে দহনের সামনে দাঁড়ালেন। তারপর চিৎকার করে বলে উঠল, এসব কি শুনছি আমি? এটা কি সত্যি, দহন? তুমি আবিরাকে বিয়ে দিয়েছ? আর তোমার চাচিকে রুমে আটকে রেখেছিলে? ড্রয়িং রুমের নিস্তব্ধতা নেমে এলো। সবার দৃষ্টি দহনের দিকে স্থির। দহন একটুও বিচলিত হল না। ভাবলেশীন মুখে, স্থির কণ্ঠে বলল, হ্যাঁ। একটা শব্দ, ছোট কিন্তু ভারী। মাহবুব তালুকদার রাগী কণ্ঠে বলল, তোমার লজ্জা করে না? এসব কথা তুমি আমার সামনে দাঁড়িয়ে স্বীকার করছো? তার বুক ওঠানামা করছে রাগে। আর তুমি কোন অধিকারে বিয়ে দিলে? এই অধিকার তোমাকে আমরা দেইনি, দহন। কে তুমি, যে অন্যের জীবনের এমন সিদ্ধান্ত নিয়ে ফেলবে? ড্রয়িং রুমের ভেতরের কথাগুলো দহনের মাথার ভেতর ধাক্কা খেতে লাগল। তার মেজাজ আগেই টানটান ছিল, এই প্রশ্ন, এই অভিযোগ যেন আগুনে ঘি ঢেলে দিল। দহন দাঁতে দাঁত চেপে উঠল। চোখে ঝিলিক খেল রাগের। আপনার অনুমতি কে চেয়েছে? কথাগুলো বেরোলো কঠিন, ধারালো স্বরে। আবিরা যাকে ভালোবাসে, আমি তার সাথেই ওর বিয়ে দিয়েছি। অতএব এসব অকারণ কথা বলার কোনো মানে হয় না। ড্রয়িং রুমের বাতাস যেন হঠাৎ ভারী হয়ে গেল। কেউ কথা বলছে না, কিন্তু প্রত্যেকের দৃষ্টি দহনের ওপর স্থির। দহন এবার মাথা ঘুরিয়ে রাশেদ তালুকদারের দিকে তাকালো। আপনি কিছু বলবেন? আমার মেজাজ এমনিতেই খারাপ। তার কণ্ঠে ছিল সতর্কবার্তার মতো দৃঢ়তা। তারপর আর এক মুহূর্তও দাঁড়ালো না। দপদপ শব্দ তুলে পা ফেলে দরজার দিকে এগিয়ে গেল। দরজা ঠেলে বাইরে বেরিয়ে গেল তীব্র ভঙ্গিতে। পেছনে থেকে সোনিয়া তালুকদারের কণ্ঠ ভেসে এলো, দেখছেন, কত বড় বেয়াদব। ভেতর নেমে এলো অস্বস্তিকর নীরবতা। কেউ কারো দিকে তাকাচ্ছে না। শুধু দহনের বেরিয়ে যাওয়ার পদশব্দ যেন এখনো বাতাসে। উপরে দাঁড়িয়ে মেহরিন সবকিছু দেখছিল। নিচতলার প্রতিটি শব্দ, প্রতিটি উত্তেজনা তার কানে স্পষ্ট পৌঁছাচ্ছিল। দহনকে ওইভাবে দাঁড়িয়ে থাকতে, তারপর রাগে ফুঁসতে ফুঁসতে বেরিয়ে যেতে দেখে তার বুকের ভেতর হঠাৎ কেমন যেন করে উঠল। এত রাত, এভাবে রাগ করে সে কোথায় যাবে? ভাবতে ভাবতেই মেহরিন ছুটে সিঁড়ির দিকে গেল। তাড়াহুড়োয় পায়ের শব্দ কাঁপতে লাগলো সিঁড়িতে। নিচে বসে থাকা সবাই অবাক হয়ে তাকালো, হঠাৎ এভাবে দৌড়াচ্ছে কেন? কিন্তু মেহরিন কারো দিকে তাকালো না। কারো প্রশ্ন শোনারও সময় নেই তার। দরজা ঠেলে সে বাইরে বেরিয়ে এল। বাইরে এসে দেখল, দহন গাড়ির দরজা খুলে উঠতে যাচ্ছে। মেহরিন পিছন থেকে হাঁপাতে হাঁপাতে ডাক দিল, শুনছেন? তার কণ্ঠে ছিল উৎকণ্ঠা, তাড়াহুড়া, আর এক অদ্ভুত টান। দহন হাত থামিয়ে চমকে পিছনে তাকালো। দেখল, মেহরিন দৌড়ে তার দিকে আসছে, শ্বাসকষ্টে বুক ওঠানামা করছে। মেহরিন দৌড়ে এসে দহনের সামনে দাঁড়ালো। দুই হাত কোমরে রেখে হাঁপাতে হাঁপাতে বলল, আপনি এত রাতে কোথায় যাচ্ছেন? দহনের মুখ শক্ত, চোখে অস্বস্তিকর গাম্ভীর্য। আমার কাজ আছে। তুই রুমে যা। কথার ভঙ্গিটা এমন ঠান্ডা, এমন দূরত্বে ভরা। মেহরিন থমকে গেল। বিস্ময় বলল, আপনি এভাবে কথা বলছেন কেন আমার সাথে? দহনের ভেতরে জমে থাকা রাগ যেন হঠাৎ করে বেরিয়ে এলো। কণ্ঠ উঁচু হয়ে গেল। বললাম না, আমার কাজ আছে। তোকে সবকিছু বলে যেতে হবে? আমি কোথায় যাব, কি করব? যদি এই আশা করে থাকিস তাহলে কাইন্ড ইউর ইনফরমেশন। তুই ভুল আব্রাহাম তালুকদার। দহন কখনোই কাউকে কৈফিয়ত দেই না। এখন রুমে যা। লাস্টের কথা খানা ধমক দিয়েই বলল। দহনের করা ধমকটা যেন সরাসরি গিয়ে আঘাত করল মেহরিনের বুকের ভেতরের নরম জায়গাটায়। মেহরিন এভাবে কখনো কথা শোনেনি দহনের কাছ থেকে। মুহূর্তে তার ভেতরটা ফাঁকা হয়ে গেল, কথা হারিয়ে গেল, ভাবনাও থেমে গেল। মেহরিন স্থির হয়ে দাঁড়িয়ে রইল। চোখ বড় বড়, ঠোঁট কাঁপছে সামান্য। দহন বিরক্ত স্বরে বলল, তুই যাবি নাকি? শব্দগুলো আরেকবার কাঁপিয়ে দিল মেহরিনকে। মেহরিনের চোখে পানি টলমল করে উঠল, যেন এখনই গড়িয়ে পড়বে। সে আর এক মুহূর্তও দাঁড়িয়ে থাকতে পারল না। ঘুরে দৌড়ে বাড়ির ভেতর ঢুকে গেল। দহন এক মুহূর্ত দাঁড়িয়ে রইল। তার ভেতরে জমে থাকা রাগ, অস্থিরতা, অজানা চাপ, সব মিলিয়ে মাথার ভেতর ঝড় বইছে। সে দ্রুত গাড়িতে উঠে বসল। ইঞ্জিন স্টার্ট করতেই শব্দটা রাতের নিস্তব্ধতাকে চিরে দিল। তারপর হঠাৎ করেই ফুল স্পিডে গাড়ি ছুটে গেল অন্ধকার রাস্তার দিকে।
পিছনে রয়ে গেল নিঃশব্দ বাড়ি, আর দরজার আড়ালে দাঁড়িয়ে কাঁপতে থাকা এক মেয়ে। পাতলা নীল শাড়ি পরে আবিরা বেলকনির রেলিং ধরে দাঁড়িয়ে আছে। রাতের হালকা বাতাসে তার খোলা চুল উড়ে গিয়ে গাল ছুঁয়ে দিচ্ছে বারবার। চাঁদের নরম আলো এসে পড়েছে তার কাঁধে, শাড়ির ভাঁজে, পুরো দৃশ্যটা যেন নীরব কোনো ছবির মতো। তার চোখ দূরে কোথাও স্থির, মন যেন আরো দূরে, দিনভর ঘটে যাওয়া সবকিছু ভেবে এক গভীর ভাবনায় ডুবে আছে সে। ঠিক তখনই পেছনে থেকে হালকা পদশব্দ। শুদ্ধ দুই হাতে 2 মগ কফি নিয়ে বেকনিতে এল। কিছু না বলে আবিরার পাশে এসে দাঁড়ালো। 1 মগ কফি ধীরে তার দিকে এগিয়ে দিল। আবিরা কোনো কথা না বলে মগটা নিয়ে নিল। মগে ধোয়া উঠছে ধীরে ধীরে। সে মগের তাকিয়ে রইল কিছুক্ষণ। শুদ্ধ রেলিংয়ে হেলান দিয়ে নিজের কফিতে ছোট্ট চুমুক দিল। তারপর আর চোখে একবার আবিরার দিকে তাকালো। আবার আকাশের দিকে দৃষ্টি তুলে নরম স্বরে বলল, কারো কাছে কি আমার বানানো কফি ভালো লেগেছে? তার কণ্ঠে ছিল হালকা হাসি, কিন্তু ভেতরে লুকানো এক ধরনের অস্বস্তি, কথা শুরু করার চেষ্টা, অভিমান ভাঙানোর ছোট্ট উপায়। আবিরার ঠোঁটে ক্ষীণ এক হাসি ফুটল। খুব সামান্য, প্রায় অদৃশ্য। তারপর নিচু স্বরে বলল, কফি ভালো হয়েছে যে বানিয়েছে, তাকে ধন্যবাদ। শুদ্ধ হালকা করে হাসল। সেই হাসিতে স্বস্তি যেমন ছিল, তেমনি ছিল একটু সংকোচ। সে আবার মগে চুমুক দিল। কিছুক্ষণ নীরব থেকে বলল, মানুষ মাত্রই ভুল করে, তাই বলে এভাবে কেউ যদি আমাকে দূরে ঠেলে দেয়, সেটা ঠিক না। আমার কষ্টটাও তো কারো বোঝা দরকার। বিয়ে করে কে আর সিঙ্গেল থাকে বলো? কথাগুলো সে বলল খুব আস্তে, অভিযোগের মতো নয়, বরং অনুরোধের মতো। আবিরা চুপ করে রইল। কফির কাপে চুমুক দিল ধীরে। বাষ্পটা উঠে এসে তার চোখের সামনে মিলিয়ে গেল। কয়েক মুহূর্ত নীরবতা ঝুলে রইল জনের মাঝখানে। তারপর আবিরা নিচু কণ্ঠে বলল, জানি না বাড়িতে এখন কি হচ্ছে। আমি মা কে চিনি, উনি যা মনে করেন, তাই করে ছাড়েন। হয়তো সবাই মিলে বুঝাবে, কিন্তু লাভ হবে না। মনে যা গেঁথে যাবে, সেটাই করবেন। তার কণ্ঠে দুশ্চিন্তা, অস্বস্তি, আর অদৃশ্য এক চাপা ভয়। শুদ্ধ তাকিয়ে রইল তার দিকে। চাঁদের আলোয় আবিরার মুখটা শান্ত দেখালেও, কথাগুলো বলছিল ভেতরের অস্থিরতার কথা। আবিরা ধীরে ধীরে কফির মগটা সামনে রাখা ছোট্টটি টেবিলে রেখে দিল। তারপর হাত রেলিংয়ে রেখে আকাশের দিকে তাকালো। চাঁদের আলো তার চোখে পড়ে এক নরম ঝিলিক তৈরি করেছে। কিছুক্ষণ চুপ থেকে সে নিচু স্বরে বলল, আমি কাউকে খুব ভালোবাসি, কিন্তু সে আমাকে আমার মতো করে ভালোবাসে না। কথাগুলো বাতাসে ভেসে রইল। শুদ্ধ স্থির হয়ে শুনছে, কোনো বাধা দিচ্ছে না। আবিরা আবার বলল, তার কথা তুমি ভালো থেকো, কিন্তু আমার সাথে না, অন্য কারো সাথে। এটা কি আদৌ সম্ভব? তার গলায় কষ্ট, কিন্তু ভাঙা নয়, বরং একরকম ক্লান্ত সত্য। যাকে ভালোবাসি, তার সাথে গাছতলায় থাকলেও শান্তি লাগে। আর যাকে ভালোবাসি না, তার সাথে প্রাসাদেও শান্তি নেই। এটা বোঝা দরকার কারো। একটু থামল। হালকা বাতাস এসে তার চুল উড়িয়ে দিল। সে তাকিয়েই রইল আকাশের দিকে। পুনরায় বলল, সে অন্ধকারে থাকলেও আমি তার সাথে অন্ধকারেই থাকতে রাজি। কি আফসোস, সে আমাকে আমার মতো ভালোবাসে না। বেলকনির নিস্তব্ধতা যেন আরো গভীর হলো। দূরে কোথাও কুকুরের ডাক ভেসে এলো। রাত তার নিজের ছন্দে এগিয়ে চলছে। আবিরার কথাগুলো শুদ্ধের বুকে গিয়ে বিঁধল। যেন প্রতিটা শব্দ তাকে নিজের ভেতরে তাকাতে বাধ্য করছে। সে নিঃশব্দে ভাবল, তাহলে কি সত্যিই মেয়েটাকে সে বেশি কষ্ট দিয়ে ফেলেছে? একটা দীর্ঘশ্বাস নিয়ে সে কফির মগটা টেবিলে রাখল। ধীরে ধীরে কয়েক পা এগিয়ে এসে আবিরার একদম পেছনে দাঁড়ালো। তারপর আলতো করে তাকে জড়িয়ে ধরল। আবিরা চমকে উঠল। নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, ছাড় আমাকে, অসভ্য লোক। তখন তো রিজেক্ট করেছিলেন, এখন আদিক্ষেতা দেখাতে এসেছেন? চাই না আপনার এসব। তার কণ্ঠে রাগ, অভিমান, কষ্ট, সব মিলেমিশে একাকার। শুদ্ধ এবার আলতো নয়, দৃঢ়ভাবে তাকে নিজের দিকে ঘুরিয়ে নিল। হাতে জড়িয়ে ধরল শক্ত করে, যেন কোনোভাবেই ছাড়বে না। প্রথমে আবিরা ছটফট করল, হাত দিয়ে ঠেলতে লাগল। কিন্তু কয়েক মুহূর্ত পর তার শক্তি যেন গলে গেল। বুকের ভেতর জমে থাকা কষ্ট হঠাৎ করে কান্না হয়ে বেরিয়ে এলো। সে জোরে জোরে কাঁদতে লাগল।
অজান্তেই তার দুই হাত গিয়ে চেপে ধরল শুদ্ধের শার্টের পেছনটা। যেন সেই আঁকড়ে ধরা জায়গাটাই তার একমাত্র ভরসা। শুদ্ধের কণ্ঠে অপরাধবোধের ছাপ স্পষ্ট। সে গভীরভাবে শ্বাস নিয়ে বলল, আমি আর কখনোই এমন কোনো কাজ করব না যাতে তুমি কষ্ট পাও। সত্যি বলছি, এবারের মতো মাফ করে দাও, বউ। আর কান্না করো না, প্লিজ। শব্দগুলো আবিরার কানে পৌঁছল। মুহূর্তের মধ্যে তার কান্নার শব্দ কিছুটা থেমে গেল। শুদ্ধের বউ ডাকটা ছোট্ট, মৃদু, তবে ভেতরে ভরা নিঃশ্বাসের মতো তার মনকে অদ্ভুতভাবে ছুঁয়ে গেল। কান্নার মাঝে হঠাৎ করে এক আনন্দের জোয়ার বয়ে গেল মনে। শুদ্ধ ধীরে ধীরে এগিয়ে এসে আবিরার কানের কাছে আলতো করে চুমু দিল। আবিরার ছোট্ট দেহটা অজান্তেই শিউরে উঠল, হৃদয়টা হঠাৎ দ্রুত বেজে উঠল। যা দেখে শুদ্ধ বুঝল, তার বউয়ের অভিমান কমে আসছে। তখনই সে আরো ধীরভাবে তার দুই হাত দিয়ে আবিরার মুখের চারপাশকে আলতো করে ধরল। হাতের উষ্ণতা, কোমল স্পর্শ, সব মিলিয়ে আবিরা একটু আরো স্থির হয়ে গেল। শুদ্ধ নরম কণ্ঠে, ঠিক আবিরার চোখের সমান গভীরতায় বলল, আমি কথা দিচ্ছি, আর কখনোই এমন কিছু করব না যাতে তুমি কষ্ট পাও। আমি সবসময় এমনটাই করব, যাতে তুমি খুশি থাকো। আজ থেকে আমার জীবন তোমার নামে উৎসর্গ করলাম। তোমার দুঃখ আমার, আর আমার সুখ তোমার। এই যে আজ হাত ধরেছি, জীবন যতদিন আছে, ততদিন এভাবেই শক্ত করে ধরে রাখব। কথাগুলো শুনতে শুনতে আবিরার চোখ ভিজে উঠল। এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল গাল বেয়ে। সে আর নিজেকে সামলাতে পারল না, শুদ্ধকে জড়িয়ে ধরে বলল, আমি আপনাকে অনেক ভালোবাসি। শুদ্ধ মুচকি হেসে জবাব দিল, আমিও আপনাকে অনেক ভালোবাসি, মিসেস শুদ্ধ। শব্দটা শুনেই আবিরা খিলখিল করে হেসে উঠল। সেই হাসিতে ছিল লাজ, স্বস্তি, আর এক নতুন শুরুর আলো। শুদ্ধও তাকিয়ে রইল তার দিকে, ঠোঁটে শান্ত এক হাসি। বেলকনির ওপরে চাঁদের আলো নিঃশব্দে ঝরে পড়ছে। রাতের বাতাস হালকা করে তাদের ছুঁয়ে যাচ্ছে। জন মানুষের মাঝে জমে থাকা ভুল বোঝাবুঝি গলে গিয়ে জায়গা করে নিচ্ছে উষ্ণতা, বিশ্বাস, আর নতুন সম্পর্কের সূচনা। দহন গাড়ির ইঞ্জিন গর্জন করছে, রাস্তায় গতি পুরোপুরি বেড়ে গেছে। রাতের অন্ধকারে হঠাৎ করে স্পিড বাড়ানো যেন তার রাগের বহিঃপ্রকাশ। চাঁদের আলো দূরে দূরে পড়ে, কিন্তু গাড়ির সামনে ঝলমল করছে কেবল কালো রাস্তায়। 3 ঘন্টা অদম্য গতিতে গাড়ি চালানোর পর অবশেষে সে সেই লোকেশনে পৌঁছালো, যা লাহিড়ী তালুকদার তাকে দিয়েছিল। গ্রামের পাশে পৌঁছতেই পরিবেশটা বদলে গেল, শান্ত, শুনশান, শুধু দূরে দূরে কোনো পশুর ডাক। গাড়ি থেকে নেমে দহন ধীরে ধীরে চারপাশ দেখল। চোখে পড়ল একটা পরিত্যক্ত একতলা বিল্ডিং। লতাপাতা দিয়ে আংশিকভাবে ঢেকে রাখা, দেয়ালগুলোতে কালো দাগ, দরজার কাঁটাতার ছিঁড়ে গেছে। এই জায়গায় দীর্ঘদিন কেউ আসে না, প্রতিটি কোণে পড়ে আছে সময়ের ধুলো। দহন গাড়ি থেকে টর্চ লাইট বের করল। মাথার ওপর বেঁধে নিল। চাঁদের আলো যথেষ্ট হলেও টর্চের শক্ত আলো ঘরের ভেতরকে স্পষ্ট করে তুলল। দহন ধীরে ধীরে উঠানে পা রাখল। চারপাশে চোখ ঘোরাল, উঠান ভর্তি শেওলা। লম্বা লম্বা ঘাসগুলো বাতাসে হালকা দুলছে, যেন নীরবতার মাঝে মৃদু কাঁপুনি পাঠাচ্ছে। এই বাড়িটা নিঃসন্দেহে ভুতুড়ে, রহস্যময়ী এক জায়গা, যে কোনো মুহূর্তে কিছু অদ্ভুত ঘটতে পারে, এমনভাবেই চারপাশ গড়িয়ে আছে। দহন দরজা দিকে এগিয়ে গেল ধীরে ধীরে, তারপর কুঁচকে দরজা খুলে ঘরে ঢুকল। প্রথম দৃষ্টিতে চোখে পড়ল, সবকিছুতে থরথরানো ধুলো, কাগজ, জঞ্জাল। দেয়ালগুলোতে পচা দাগ, ফেটে থাকা জানালা, যেমন এই ঘরে বহুদিন কেউ আসে না। প্রতিটি কোণে ছড়িয়ে আছে সময়ের চিহ্ন, একটি নিঃশব্দ ইতিহাস বলছে এখানে দীর্ঘকাল ধরে মানুষের উপস্থিতি নেই। দহন ধীরে ধীরে ভিতরে প্রবেশ করল। চারপাশে চোখ ঘোরাল, এক একটি কোণ, এক একটি ফাঁক, সবকিছু যেন মৃদু হুমকির মতো তাকে সতর্ক করছে। হঠাৎ চোখে পড়ল ঘরের এক কোণে রাখা বড় একটি ঠাং। তার কাছে এগোতে গিয়ে, তারপর ঠাংখানা খোলার সাথে সাথে, যা দেখল তার জন্য দহন মোটেও প্রস্তুত ছিল না। মুহূর্তের জন্য শ্বাস থেমে গেল, হৃদয়টা যেন আটকে গেল। চারপাশের নীরবতা হঠাৎ করে আরো তীব্র হয়ে উঠল। ঘরের অন্ধকারে, ধুলোমাখা বাতাসে, সেই ঠাং যেন হঠাৎ জীবন্ত হয়ে উঠেছে, কিছু যা দহন কখনো আশা করেনি।
টাঙের ঢাকনাটা পুরোপুরি তুলতেই ধুলো উড়ে দহনের মুখে এসে লাগলো। সে হাত নেড়ে ধুলো সরালো, তারপর টর্চের আলোটা ভেতরে ফেলতেই থমকে গেল। ভেতরে একটা পুরনো কাঠের ফ্রেম, কাছে হালকা ফাটল, চারপাশে সময়ের হলদে ছাপ। দহন কাপা হাতে ফ্রেমটা তুলে নিল। আলোটা ভালো করে ফেলতেই বুকের ভেতরটা ধপ করে উঠল। ফ্রেমে তিনজন মানুষ, লাহিড়ী তালুকদার, আর এক অচেনা পুরুষ। আর সেই পুরুষের কোলে একেবারে ছোট্ট একটা শিশু দহন। চোখ কুঁচকে ভালো করে দেখল। শিশুটার গোলগাল মুখ, কপালের চুলের রেখা, ঠোঁটের গড়ন অস্বীকার করার উপায় নেই। যেন নিজের ছোট্ট ছায়াকেই দেখছে সে। বয়স বড়জোর 1 বা 2 মাস। ছবির কোণে তারিখ মুছে গেলেও বোঝা যাচ্ছে বহু বছরের পুরনো। দহনের বুকের ভেতরটা ধীরে ধীরে ভারী হতে লাগল। সে তাড়াহুড়ো করে টাঙের ভেতর হাত ঢুকিয়ে একের পর এক ছবি বের করতে লাগল। প্রতিটা ছবিতেই লাহিড়ী তালুকদার আর সেই একই লোক। কখনো দুজন পাশাপাশি দাঁড়িয়ে, কখনো হাসছে। দহনের চোখে অবিশ্বাস জমে উঠছে। তারপর হঠাৎ এক ছবিতে হাত থেমে গেল। এই ছবিটা আলাদা। লাহিড়ী তালুকদার লাল শাড়িতে, মাথায় ঘোমটা, পাশে সেই একই পুরুষ, পাঞ্জাবি পায়জামা পরে। দুজনের গলায় ফুলের মালা, পেছনে বিয়ের মঞ্চের সাজ। বিয়ের ছবি। দহনের হাত কেঁপে উঠল। ছবিটা প্রায় পড়ে যাচ্ছিল হাত থেকে। সে দ্রুত আঁকড়ে ধরল। মাথার ভেতর যেন শব্দ করতে লাগল। তার মানে, লাহিড়ী তালুকদারের বিয়ে হয়েছিল এই লোকটার সাথে? দহনের মাথার ভেতর যেন হঠাৎ ঝড় বয়ে গেল। সে ছবিটার দিকে তাকিয়ে আছে, অথচ চোখে যেন কিছুই ঠিকমতো ধরা পড়ছে না। টর্চের আলো কাঁপছে, না, আলো কাঁপছে না, কাঁপছে তার হাত। হঠাৎ বুকের ভেতরটা ধড়ফড় করে উঠল। এই লোকটা, এই মুখটা, এ তো সেই মানুষ যাকে সে নিজের চোখে দেখেছিল লাহিড়ী তালুকদারের সাথে। সেই দৃশ্য, সেই মুহূর্ত যেদিন থেকে তার ভিতরে ঘৃণার আগুন জন্মেছিল। যেদিন থেকে সে ঠিক করেছিল এই নারী তার মা হতে পারে না। তাহলে তাহলে সেদিন যা দেখেছিল, তা পরকীয়া ছিল না? দহন পেছনে হোঁচট খেয়ে বসে পড়ল মেঝেতে। ছবিগুলো ছড়িয়ে পড়ল চারপাশে। দরজা দিয়ে ঘরের ভেতর বাতাস ঢুকে হুহু শব্দ করছে, যেন পুরনো দেয়ালগুলোও আজ কোনো গোপন কথা ফাঁস করতে চাইছে। তার মাথায় একটার পর একটা প্রশ্ন ধাক্কা মারতে লাগল। যদি এই লোকটার সাথে লাহিড়ী তালুকদারের বিয়ে হয়ে থাকে, তাহলে রাশেদ তালুকদারকে? রাশেদ তালুকদারের সাথে কি তার বিয়ে হয়নি? যদি না হয়ে থাকে, তাহলে তারা এক ঘরে এত বছর থাকলো কিভাবে? আর যদি বিয়ে হয়ে থাকে তাহলে তার বাবাকে? দহনের শ্বাস ভারী হয়ে আসছে। মনে হচ্ছে ঘরটা ছোট হয়ে আসছে, দেয়ালগুলো তাকে চেপে ধরছে। সে 2 হাত দিয়ে মাথা চেপে ধরল। এতদিন ধরে যে সত্যিটা বিশ্বাস করে এসেছে, যে সত্যির উপর দাঁড়িয়ে সে ঘৃণা করেছে, দূরে সরে গেছে, কঠিন হয়ে উঠেছে, সেই সত্যিটাই কি আজ ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে? লাহিড়ী তালুকদারের সেই কাপা কণ্ঠ আবার কানে বাজল। কখনো কি জানতে ইচ্ছে করেছ তোমার মা আদৌ কোনো পাপ করেছে নাকি সবটাই চক্রান্তের শিকার? দহনের বুকের ভেতরটা হঠাৎ মোচড় দিয়ে উঠল। তাহলে কি সে ভুল ছিল? সে কি এত বছর ধরে একজন নির্দোষ মানুষকে দোষী ভেবে ঘৃণা করেছে? তার মাথা ঘুরতে লাগল। মনে হচ্ছে যেন মাটি দুলছে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। বুকের ভেতর অদ্ভুত চাপ। দহন হঠাৎ বুঝতে পারল, সে শুধু রাগী না, সে বিভ্রান্ত। সে শুধু ঘৃণায় ভরা না, সে ভেঙে পড়ছে। ঘরের অন্ধকারে, ছবির ছড়ানো স্তূপের মাঝখানে বসে দহন প্রথমবারের মতো অনুভব করল, তার জীবনের সবচেয়ে বড় সত্যিটা হয়তো আজই বদলে যেতে চলেছে। রাত প্রায় 12টা। বাড়িটা অস্বাভাবিক নীরব। যেন দেয়ালগুলোও আজ শব্দ করতে ভয় পাচ্ছে। ড্রয়িং রুমে শুধু একটা ড্রিমলাইট জ্বলছে, ম্লান, কাপা কাপা আলো। সেই আলোয় আসবাবের ছায়াগুলো লম্বা হয়ে মেঝেতে পড়ে আছে, যেন নীরব সাক্ষী হয়ে। দহন দরজা ঠেলে ভেতরে ঢুকল। তার হাঁটার ভঙ্গি বদলে গেছে। পা দুটো যেন নিজের ইচ্ছায় চলছে না, টেনে টেনে হাঁটছে। মাথার ভেতর এখনো ঝড়। সেই টিনের ঘর, ছড়িয়ে থাকা ছবি, লাহিড়ী তালুকদারের মুখ, সব একসাথে ঘুরপাক খাচ্ছে। আমার বাবাকে? প্রশ্নটা বারবার মাথার ভেতর প্রতিধ্বনি হচ্ছে। সে কারো দিকে তাকালো না, কারো উপস্থিতি অনুভব করল না। সোজা নিজের রুমের দিকে চলে গেল। রুমে ঢুকতেই দেখে বাতি নিভানো।
শুধু কোণের ছোট্ট একটা নাইট ল্যাম্প জ্বলছে। সেই হলদেটে আলোয় খাটের এক কোণে ছোট্ট করে গুটিসুটি মেরে শুয়ে আছে মেহরিন। মেয়েটা যেন নিজেকে যতটা সম্ভব ছোট করে ফেলেছে। দহনের চোখ এক মুহূর্তের জন্য সেখানে থামল, তারপর সরে গেল। আজ তার মাথার ভেতর এত বেশি শব্দ, এত বেশি প্রশ্ন, এত বেশি অস্থিরতা যে কোনো অনুভূতির জায়গা নেই। না রাগ, না স্নেহ, না আদর, শুধু শূন্যতা। সে ধীর পায়ে বাথরুমের দিকে চলে গেল। শাওয়ার ছেড়ে অনেকক্ষণ দাঁড়িয়ে রইল পানির নিচে। ঠান্ডা পানি গড়িয়ে পড়ছে মাথা বেয়ে, কিন্তু মাথার ভেতরের আগুন কিছুতেই নিভছে না। চোখ বন্ধ করলেই সেই ছবিটা ভেসে উঠছে, লাহিড়ী তালুকদার, সেই লোক, আর তাদের মাঝখানে ছোট্ট দহন। তাহলে রাশেদ তালুকদারকে? তার বুক হঠাৎ ভারী হয়ে উঠল। সে দেয়ালে হাত রেখে দাঁড়িয়ে রইল, যেন নিজের ভার নিজেই নিতে পারছে না। অনেকক্ষণ পরে ফ্রেশ হয়ে বের হলো। রুমে তখনও সেই একই ম্লান আলো। মেহরিন আগের মতোই গুটিসুটি হয়ে শুয়ে আছে। কিন্তু এবার দহন খেয়াল করল, মেয়েটার চোখ বন্ধ হলেও তার মুখে অদ্ভুত একটা ক্লান্ত ভাব, যেন কান্না করে ঘুমিয়ে পড়েছে। দহনের বুকের ভেতর কেমন একটা মোচড় দিয়ে উঠল। সন্ধ্যার ঘটনা মনে পড়ে গেল। তার নিজের রাগ, তার ধমক, মেহরিনের কেঁপে ওঠা চোখ, আর সেই ছলছল পানি। আজকের সব অস্থিরতার মাঝেও সেই দৃশ্যটা আলাদা করে এসে বিঁধল তাকে। দহন ধীরে ধীরে খাটের পাশে এসে দাঁড়ালো। কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে রইল মেহরিনের দিকে। কিছুক্ষণ পর দহন খুব আস্তে করে মেহরিনের পাশে বসল। নাইট ল্যাম্পের হলদেটে আলোয় মেয়েটার মুখটা আরো ফ্যাকাশে, আরো কোমল দেখাচ্ছিল। গাল দুটো ফুলে আছে, অভিমান জমে থাকা মানুষের মতো। দহন হাত বাড়িয়ে আলতো করে ছুঁয়ে দিল মেহরিনের গাল। তার আঙুলের স্পর্শ ছিল অদ্ভুত নরম, অপরাধবোধে ভেজা। দহন খুব নিচু স্বরে, প্রায় ফিসফিস করে বলল, আমি খুব খারাপ, তাই না ডেইজি হানি? অকারণে তোকে বকেছি। কথাগুলো বলার সময় তার কণ্ঠে আর সেই আগের দহনের রুক্ষতা নেই। আছে ক্লান্তি, ভাঙা ভাব, আর লুকোনো অনুতাপ। দহন ধীরে ধীরে শুয়ে পড়ল মেহরিনের পাশে। তারপর কোনো শব্দ না করে খুব স্বাভাবিক ভঙ্গিতে মেহরিনকে টেনে নিল নিজের বুকের মধ্যে। দহনের চুল তখনও ভেজা। সেখান থেকে টপ টপ করে পানি পড়তে লাগলো মেহরিনের মুখে। ঠান্ডা পানির ফোঁটা পড়তেই মেহরিন পিটপিট করে চোখ খুলল। প্রথম অনুভূতি, কেউ তাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে আছে। এক মুহূর্তের জন্য ভয় পেয়ে গেল। তারপর খেয়াল করল এটা দহন। মুহূর্তেই সন্ধ্যার দৃশ্যটা মাথায় ভেসে উঠল। সেই ধমক, সেই গম্ভীর কণ্ঠ, রুমে যাও। মেহরিনের বুকের ভেতর আবার অভিমানের মেঘ জমে উঠল। তখন অযথা বকল, এখন আবার আদিক্ষেতা দেখাচ্ছে। সে একটু নড়েচড়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করল। দহন ছাড়ল না, বরং মেহরিনের শরীরটাকে আরো শক্ত করে নিজের সাথে চেপে ধরল, যেন সে ছাড়লে কিছু একটা ভেঙে যাবে। মেহরিন ছটফট করতে করতে বলল, আমাকে ছাড়ুন। তখন অকারণে বকাবকি করেন, এখন আবার আদিক্ষেতা দেখাতে আসছেন? আমার দরকার নেই আপনার আদিক্ষেতার। তার কণ্ঠে স্পষ্ট অভিমান, গলায় কাঁপন। দহন কোনো জবাব দিল না কথার। সে হঠাৎ করে মুখ গুজে দিল মেহরিনের গলার কাছে। মেহরিনের ছোট্ট দেহটা কেঁপে উঠল। দহনের গরম নিঃশ্বাস গলার ত্বকে লাগছে, তীব্র, ভারী, অস্থির। যেন ভিতরের সব ঝড় সেই নিঃশ্বাসে মিশে বের হচ্ছে। কিছুক্ষণ এভাবেই নিঃশব্দ। তারপর খুব নিচু স্বরে, ভাঙা কণ্ঠে দহন বলল, সরি ডেইজি হানি, আমি তোর সাথে ওইরকম ব্যবহার করতে চাইনি, আর কখনোই বিনা কারণে তোকে বকব না। মেহরিন থেমে গেল। দহনের কণ্ঠে যে ভাঙা সুর, ওটা তার অচেনা। এই মানুষটা কখনো সরি বলে না, কখনো নিজের ভুল স্বীকার করে না, কখনো এমন অসহায় শোনায় না। মেহরিন অনুভব করল, দহন শুধু ক্ষমা চাইছে না, সে যেন ভেতর থেকে ভেঙে পড়েছে। মেহরিন ধীরে ধীরে নড়াচড়া থামিয়ে দিল। তার হাত, যেটা দহনের বুক ঠেলে দূরে সরাতে চাইছিল, সেটা থেমে গিয়ে আলতো করে দহনের শার্ট চেপে ধরল। মেহরিন খুব আস্তে করে বলল, আপনার কি হয়েছে? দহন চুপ। কোনো উত্তর নেই, শুধু বুকের ভেতর ভারী শ্বাসের ওঠানামা। কিছুক্ষণ পর মেহরিন টের পেল, তার গলার কাছে উষ্ণ, তরল কিছু পড়ছে। এক ফোঁটা, দু ফোঁটা। তার বুক ধক করে উঠল। দহন, আপনি কাঁদছেন? সে দহনের মুখটা উঠাতে চেষ্টা করল।
কিন্তু দহন যেন ইচ্ছে করেই মুখ লুকিয়ে রাখল মেহরিনের গলার ভাঁজে। হাত দুটো আরো শক্ত হয়ে এলো। মেহরিনের কণ্ঠে এবার স্পষ্ট উদ্বেগ। কি হয়েছে আপনার? কাঁদছেন কেন? কি হয়েছে আমাকে বলুন। দহন হঠাৎ করে আরো শক্ত করে জড়িয়ে ধরল তাকে। যেন এই একটুখানি উষ্ণতা না পেলে সে ভেঙে টুকরো হয়ে যাবে। তারপর ভাঙা, কাপা কণ্ঠে বলল, আমি জানি না মেহরিন, আমি কিসের মধ্যে আছি, আমার পরিচয়। আমি কিছুই জানি না, আমাকে সবাই ঠকিয়েছে, কেউ আমাকে সত্যিটা বলেনি, ডেইজি হানি। সবাই স্বার্থপর, সবাই। কথাগুলো বলতে বলতে তার গলা বুজে এলো। একটা দীর্ঘ নিঃশ্বাস নিল, তারপর প্রায় শিশুর মতো অসহায় স্বরে বলল, তুই প্লিজ স্বার্থপর হয়ে যাস না, তাহলে আমি কার কাছে গিয়ে একটু আশ্রয় নেব? মেহরিন স্তব্ধ। এই মানুষটা, যে সবার সামনে এত কঠিন, এত নির্দয়, এত নিয়ন্ত্রণে থাকে, সে আজ তার বুকের ভেতর মুখ লুকিয়ে আশ্রয় চাইছে। মেহরিনের অভিমান এক মুহূর্তে কোথায় মিলিয়ে গেল। সে খুব ধীরে হাত তুলল, দহনের ভেজা চুলে হাত বুলিয়ে দিতে দিতে নরম কণ্ঠে আওড়াল, আমি কোথাও যাচ্ছি না, আমি আছি আপনার সাথে। দহন খুব নিচু স্বরে বলল, সত্যি যাবি না তো? কণ্ঠে এমন এক অনিশ্চয়তা, যেন সে কোনো বড় শূন্যতার ধারে দাঁড়িয়ে আছে। মেহরিন নরম স্বরে উত্তর দিল, না, যাব না। এই ছোট্ট কথাটা দহনের ভেতরে কোথায় যেন গিয়ে লাগল। সে মেহরিনকে আরো শক্ত করে জড়িয়ে ধরল, বুকের সাথে এমনভাবে চেপে রাখল, যেন এই আশ্বাসটাই তার শেষ ভরসা। তারপর দহন ধীরে ধীরে বলল, আমি জানি আমি তোকে অনেক কষ্ট দিয়েছি, কিন্তু আমি যা করেছি সবই করেছি তোকে আমার নিজের করার জন্য। আমি সমাজ মানি না, নিয়ম মানি না, আমি শুধু জানি আমি তোকে ভালোবাসি। আর তোকে আমার চাই, খুব করে চাই। কথাগুলোতে অধিকার আছে, তীব্রতা আছে, কিন্তু আজ তার মধ্যে কেমন একটা অসহায় স্বর মিশে আছে। মেহরিন দহনের ভেজা চুলে হাত বুলিয়ে দিতে লাগল, আঙুলের ফাঁকে ফাঁকে চুল সরিয়ে দিল কপাল থেকে। তারপর খুব শান্ত, ধীর কণ্ঠে বলল, শুরুতে আমার খুব খারাপ লাগতো, সম্পর্কটা কেমন যেন লাগতো। কিন্তু এখন এখন মনে হচ্ছে আপনি যা করেছেন হয়তো আপনার দিক থেকে সেটাই ঠিক ছিল। আপনি নিজেকে অপরাধী ভাববেন না প্লিজ। আর কি হয়েছে আপনার? কি এমন দেখেছেন, কি এমন হয়েছে, যা আপনাকে এভাবে ভেঙে দিয়েছে? আমাকে বলুন। তার কণ্ঠে কোনো অভিযোগ নেই, শুধু গভীর উদ্বেগ। দহন ধীরে ধীরে মুখ তুলল মেহরিনের গলা থেকে। নাইট ল্যাম্পের আলোয় তার চোখ দুটো লালচে, ভেজা। সেই চোখে আজ আর আগের মতো কঠোরতা নেই, আছে দিশেহারা এক মানুষ। সে খুব আস্তে, প্রায় কাপা স্বরে বলল, আমি কি তোকে ভালোবাসতে পারি, মেহরিন? এটা আমার খুব দরকার। প্রশ্নটা অদ্ভুত, যেন অনুমতি চাইছে। মেহরিন অবাক হয়ে তাকিয়ে রইল তার দিকে। এই মানুষটা কখনো অনুমতি নেয় না, আজ সে চাইছে। মেহরিন কেন জানি না বলতে পারল না। তার বুকের ভেতর কেমন নরম হয়ে এলো। ধীরে ধীরে মাথা নেড়ে হ্যাঁ বলল। একটা নিঃশব্দ সম্মতি। দহনের চোখ বুজে এলো সেই মুহূর্তে, যেন বহুদিনের তৃষার পরে এক ফোঁটা পানি পেল। দহন খুব ধীরে, খুব সতর্কভাবে এগিয়ে এলো। মেহরিনের চোখ তখনও তার চোখে আটকে। সেই দৃষ্টিতে ভয় নেই, দ্বিধা নেই, একটা নীরব স্বীকৃতি আছে। আস্তে করে দহন তার ঠোঁট ছুঁয়ে দিল মেহরিনের ঠোঁটে। স্পর্শটা ছিল নরম, কাপা, যেন সে নিশ্চিত হতে চাইছে এই মুহূর্তটা সত্যি কিনা। মেহরিন এবার সরে গেল না। এই প্রথম সে নিজে থেকে থেমে থাকল, নিজে থেকে অনুভব করল, নিজের ইচ্ছায় এই কাছাকাছিটুকু মেনে নিল। রুমের ভেতর নীরবতা আরো ঘন হয়ে উঠল। নাইট ল্যাম্পের হলদেটে আলো, জানালা দিয়ে ঢুকে পড়া ফিকে চাঁদের আলো, আর তাদের জনের ভারী শ্বাস, সব মিলিয়ে এক অদ্ভুত, গভীর মুহূর্ত তৈরি হল। দহন ধীরে ধীরে মেহরিনকে নিজের কাছে টেনে নিল। তার ভেতরের অস্থিরতা যেন এই নীরব স্পর্শে একটু একটু করে শান্ত হচ্ছে। মেহরিনও চোখ বুজে রইল, তার হাত দুটো দহনের শার্টে আলতো করে ধরা। কোনো বাধা নেই, কোনো ছটফট নেই, শুধু নীরব গ্রহণ। রাত যত গভীর হতে থাকল, তাদের শ্বাসের ওঠানামাও তত ভারী হতে লাগল। কিন্তু সেই ভারে কোনো তাড়াহুড়ো নেই, আছে ধীর, নিশ্চিন্ত এক আশ্রয়ের অনুভূতি। দহন যেন প্রথমবারের মতো কাউকে ধরে শান্তি খুঁজে পেল। আর মেহরিন অনুভব করল, আজকের এই মানুষটা আগের সেই কঠোর দহন না, বরং ভাঙা,
আশ্রয় খোঁজা এক মানুষ, যে শুধু একটু ভালোবাসা। সকাল 7টা। রুমে নরম সকালের আলো ঢুকেছে জানালা দিয়ে। পর্দার ফাঁক গলে সূর্যের হালকা রোদ বিছানার এক কোণে পড়ে আছে। দহন গোসল সেরে এসে খাটে হেডবোর্ডে হেলান দিয়ে বসে ফোন টিপছিল। মুখে আগের রাতের সেই ভারী ভাব নেই, তবে এক ধরনের চুপচাপ স্থিরতা আছে। বাথরুমের দরজা খুলে মেহরিন বের হলো। ভেজা চুল পিঠ জুড়ে ছড়িয়ে আছে। সেখান থেকে টপ টপ করে পানি পড়ছে মেঝেতে। দহনের চোখ অজান্তেই উঠে গেল সেদিকে। মেহরিন কিছু না বলে সোজা ড্রেসিং টেবিলের সামনে গিয়ে বসল। আয়নায় নিজের চুলের দিকে তাকালো বিরক্ত মুখে। হঠাৎ পেছনে কারো উপস্থিতি টের পেল। আয়নায় চোখ তুলে দেখে দহন দাঁড়িয়ে আছে ঠিক পিছনে। মেহরিন কপাল কুঁচকে বলল, কি প্রবলেম? দহন কোনো উত্তর দিল না। চুপচাপ হাত বাড়িয়ে ড্রয়ার খুলল। সেখান থেকে হেয়ার ড্রায়ার বের করল। প্লাগ লাগালো। তারপর খুব স্বাভাবিক ভঙ্গিতে মেহরিনের ভেজা চুল হাতে তুলে নিয়ে শুকাতে শুরু করল। গরম বাতাসে চুল উড়তে লাগল। পানির ফোঁটা শুকিয়ে যাচ্ছে ধীরে ধীরে। মেহরিন আয়নায় তাকিয়ে রইল। দহন খুব মনোযোগ দিয়ে চুল শুকাচ্ছে, একটু এদিক একটু ওদিক। যেন খুব গুরুত্বপূর্ণ একটা কাজ করছে। মেহরিন আয়নার দিকে তাকিয়েই বলল, হঠাৎ আপনার এই কাজ করতে মন চাইল কেন? দহন হালকা গলায় উত্তর দিল, আমার তো সব সময় বউয়ের কাজ করতে মন চায়, কিন্তু বউ তো চায় না। মেহরিন আয়নার ভেতরেই মুচকি হাসল। তা আপনার বউ কি কখনো না করেছে? দহন খুব স্বাভাবিক ভঙ্গিতে বলল, না করেনি, কিন্তু আমার মনে হয় বিরক্ত হয় আমার বউ। মেহরিন মুচকি হেসে কণ্ঠটা নরম আওড়ল, না বিরক্ত হয় না। হেয়ার ড্রায়ারের শব্দ থেমে গেল। রুমটা হঠাৎ খুব চুপচাপ। কিছুক্ষণ পর মেহরিন আসতে বলল, আপনার কালকে কি হয়েছিল? কান্না করলেন কেন? আর কিসের পরিচয়ের কথা বলছিলেন? দহন কোনো উত্তর দিল না। সঙ্গে সঙ্গে হেড ড্রায়ারটা গুছিয়ে ড্রয়ারে রেখে দিল। হাত দুটো এক মুহূর্ত থেমে রইল। তারপর হঠাৎ করে মেহরিনের দুপাশে হাত রেখে তাকে খুব সহজে, কিন্তু দৃঢ়ভাবে, ড্রেসিং টেবিলের সামনে একটু উঁচু করে বসিয়ে দিল। যেন সে ঠিক চোখের সমান হয়ে যায়। মেহরিন বিস্মিত হয়ে বলল, আরে কি করছেন? দহন উত্তর দিল না। সঙ্গে সঙ্গে সে মেহরিনের দুই পায়ের মাঝখানে দাঁড়িয়ে রইল, খুব কাছে, কিন্তু অস্থির নয়। তার চোখ স্থির হয়ে আছে মেহরিনের চোখে। নরম, কিন্তু ভারী কণ্ঠে বলল, আমার জীবনের একটা বড় সত্যি আছে, ডেইজি হানি। জানি না সেটা জানার পর তুই আমাকে আদৌ আপন করতে পারবি কিনা। কথাগুলো বলার সময় তার চোখে অদ্ভুত এক ভয়ে ঝিলিক দিল, যেটা সে লুকাতে চাইলেও পুরোপুরি পারল না। একটু থেমে আবার বলল, একটা কথা বল তো, আমাকে কি তুই একটুও ভালোবাসিস না? এই কয়েক মাসে আমার প্রতি তোর কোনো অনুভূতি জন্মায়নি? প্রশ্নটা ছিল সরাসরি, শিশুর মতো সোজা। মেহরিন চোখ নামিয়ে ফেলল। তার গাল দুটো হালকা লাল হয়ে উঠেছে। কণ্ঠটা নিচু, ধীর। জানি না ঠিক এটা কি, কিন্তু আপনি আশেপাশে থাকলে আমার ভালো লাগে। মনে হয় আমি নিরাপদ আছি। আর আপনি দূরে থাকলে সবকিছু কেমন শূন্য শূন্য অনুভব করি। কথাগুলো বলতে বলতে সে নিজেই অবাক হয়ে গেল, এভাবে কখনো বলেনি। দহনের ঠোঁটে খুব অল্প এক চিল হাসি ফুটে উঠল। সেই হাসিতে স্বস্তি আছে, আশ্বাস আছে। কিন্তু মেহরিন চোখ নিচু করে থাকায় সেটা তার চোখে পড়ল না। রুমের ভেতর হালকা সকালের আলো, আর জন মানুষের মাঝখানে নীরব এক স্বীকারোক্তির উষ্ণতা ভেসে উঠেছে। দহন ঠোঁট বাঁকিয়ে হালকা হেসে বলল, মনে হয় তুই আমার প্রেমে পড়ে গেছিস। মেহরিন লজ্জায় একদম গলে গেল। দ্রুত এগিয়ে এসে দহনের বুকে মুখ লুকিয়ে ফেলল। তারপর ফিসফিস করে বলল, এভাবে বলবেন না, আমার লজ্জা লাগে। দহন মাথা কাত করে তাকালো তার দিকে। মুচকি হেসে বলল, সারা রাত এত কষ্ট করেও তোর লজ্জা ভাঙাতে পারলাম না, এটা কিন্তু আমার জন্য অপমানজনক ব্যাপার। মেহরিন দহনের বুকে আলতো কিল মারে বলল, চুপ করুন, অসভ্য লোক। মুখে কিছু আটকায় না আপনার? দহন আরও কাছে ঝুঁকে ফিসফিস করে বলল, এত সুন্দর বউ সামনে থাকলে চুপ থাকা যায় নাকি? অসভ্য তো হতেই হয়। মেহরিন কিছু বলতে যাচ্ছিল, ঠিক তখনই বাইরে থেকে হঠাৎ একটা তীক্ষ্ণ চিৎকার ভেসে এলো। জনেই থেমে গেল। মুহূর্তেই রুমের হালকা উষ্ণতা কেটে গিয়ে একটা অজানা অস্বস্তি নেমে এলো। দহন আর মেহরিন একসাথে রুম থেকে বেরিয়ে এলো।
করিডোরে পা দিতেই চিৎকারটা স্পষ্ট শোনা গেল, লাহিড়ী তালুকদার আর রাশেদ তালুকদারের রুমের দিক থেকে। জনেই একবার একে অপরের দিকে তাকালো। তারপর দৌড়। করিডোরটা যেন আজ অস্বাভাবিক লম্বা লাগছে। পায়ের শব্দ দেয়ালে ধাক্কা খেয়ে প্রতিধ্বনি হচ্ছে। রুমের দরজা আধখোলা। দহন আগে ঢুকল। মেহরিন ঠিক তার পিছনে। ভেতরে ঢুকেই যা দেখল, মেহরিন এক তীক্ষ্ণ চিৎকার করে উঠল। সঙ্গে সঙ্গে দহনের বুকে মুখ লুকিয়ে ফেলল, হাত দিয়ে তার শার্ট শক্ত করে চেপে ধরল। দহন দাঁড়িয়ে রইল, একদম স্থির, বরফের মতো। তার চোখ সামনে স্থির হয়ে আছে, কিন্তু মাথার ভেতর যেন সবকিছু থেমে গেছে। এই দৃশ্যের জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। কি প্রতিক্রিয়া দেখাবে, কি বলবে, কি করবে, কিছুই বুঝে উঠতে পারছে না। ফ্লোরে পড়েছে লাহিড়ী তালুকদারের লাশ। চোখে পড়তেই বোঝা যাচ্ছে, গলার শ্বাসরোধে মৃত্যু ঘটেছে। শীতল নিঃশ্বাসও নেই, কেবল নিস্তব্ধতা ভেসে আছে চারপাশে। কোনায় দাঁড়িয়ে আছে মাহবুব তালুকদার আর সোনিয়া তালুকদার। মুখে ভয়, চোখে আতঙ্ক। তারা কিছু বলতে পারছে না, শুধু হিম হয়ে দাঁড়িয়ে আছে। দহন চারপাশে চোখ বুলাতে লাগলো, রাশেদ তালুকদারের কোনো জায়গায় খুঁজে পেল না। মনে হলো, কেউ আগে থেকে বিষয়টা জানত, আর এখন সবাই এক ধরনের অবিশ্বাসের মধ্যে আটকা। দহন মেহরিনকে শক্ত করে কোলে নিয়ে ঠান্ডা কণ্ঠে বলল, চাচা, কোনো জানাজা বা কিচ্ছু হবে না। ওনার লাশ শুধু কয়েকজন যাবে কবর দিতে। তার কথায় রুমের ভেতরের বাতাস যেন আরো ভারী হয়ে গেল। সবাই হতবাক, মুখে কোনো শব্দ নেই। কিন্তু দহন এক মুহূর্তও থেমে থাকল না। মেহরিনকে আরো শক্ত করে নিজের কোলে নিয়ে সে রুম থেকে বেরিয়ে এলো। প্রতিটি পদক্ষেপে তার চোখে অদ্ভুত স্থিরতা, কিন্তু ভেতরে অজানা অস্থিরতা। মেহরিন চুপচাপ, দহনের বুকের সঙ্গে মিলিয়ে অসম্ভব পরিমাণ কাঁপছে। দহন মেহরিনকে কোলে তুলে রুমে ঢুকল। রুমের দরজা বন্ধ হয়ে গেল, এবং ভেতরে একরাশ নীরবতা। দহন মেহরিনকে আলতো করে দাঁড় করালো। তার চোখে এই মুহূর্তে এক ধরনের স্থিরতা, কণ্ঠে নরম শীতলতা। শান্ত কণ্ঠে বলল, আমি কখন বাড়ি ফিরব জানি না, তুই নিজের খেয়াল রাখিস। আমি আসছি। বলেই রুমের দরজার দিকে এগোতে লাগল। কিন্তু মেহরিনের হাত হঠাৎ তার হাতকে শক্ত করে ধরে ফেলল। কণ্ঠে কেঁপে ওঠা আকুলতা। আপনি কোথায় যাচ্ছেন? আমি জানি আপনি খুব কষ্ট পেয়েছেন, প্লিজ, নিজের কষ্ট এভাবে আড়ালে রাখবেন না। এতে আরো কষ্ট হবে। দয়া করে কান্না করুন। এতে কিছুটা শান্তি পাবেন। দহনের চোখ ভিজে গেল। মুহূর্তের জন্য দাঁড়িয়ে রইল। কিন্তু কোনো শব্দ নেই। তারপর, আস্তে করে, দহন মেহরিনের হাত ছেড়ে দিল। আর এক মুহূর্তও সেখানে দাঁড়িয়ে থাকল না। রুমের দরজা পিছনের কড়া শব্দে বন্ধ হলো। মেহরিন থমথমে দাঁড়িয়ে রইল। চোখ দুটো দহনের যাওয়ার পথে, অসহায়, হাহাকার আর উদ্বেগ মিশিয়ে। রুমের মধ্যে যেন নীরবতা আরো গভীর হয়ে এলো। মেহরিন তার বুকের ভেতর কষ্ট আর দহনের প্রতি অজানা দৃষ্টি অনুভব করল, এক নিঃশেষিত আশার মতো। অফিস ভবনের কাচের দরজা ঠেলে দহন ভেতরে ঢুকতেই চারপাশের শীতল এসির বাতাসও যেন তার ভেতরের আগুনকে শান্ত করতে পারল না। চোখ দুটো শক্ত, চোয়াল আটসাট। রিসেপশনে বসা লোকটা কিছু বলতে গিয়েও থেমে গেল। দহনের মুখের ভাব দেখে সাহস হলো না। সে সোজা এগিয়ে গেল কনফারেন্স রুমের দিকে। ভেতরে গুরুত্বপূর্ণ মিটিং চলছে। টেবিল ঘিরে কয়েকজন বসা, প্রজেক্টর অন, আর মাঝখানে বসে রাশেদ তালুকদার গম্ভীর মুখে কিছু বোঝাচ্ছেন। দরজা হঠাৎ ধাক্কা দিয়ে খুলে গেল। সবাই চমকে তাকালো। দহন এক মুহূর্ত সময় নষ্ট না করে ভেতরে ঢুকে সরাসরি রাশেদের কাছে গেল। চোখে এমন এক দৃষ্টি, যেটা দেখে কারো কথা বলার সাহস রইল না। রাশেদ কিছু বোঝার আগেই দহন তার কলার শক্ত করে চেপে ধরল। দহন, কি করছো? সবাই দেখছে, ছাড়ো আমাকে। রাশেদ তালুকদারের কথাগুলো মুখ দিয়ে বের হলেও গলায় আত্মবিশ্বাসের চেয়ে ভয়ই বেশি ছিল। দহন কোনো উত্তর দিল না। তার শ্বাস ভারী, চোখ লালচে, রাগে থরথর করছে শরীর। সে এক প্রকার টেনে হিঁচড়ে রাশেদকে কনফারেন্স রুম থেকে বের করে আনল। রুমের ভেতরে থাকা সবাই স্তব্ধ হয়ে তাকিয়ে রইল। কেউ এগিয়ে এলো না, কেউ কিছু বলল না। যেন পরিস্থিতি বুঝে সবাই নীরব দর্শক হয়ে গেল। করিডোর পেরিয়ে, লিফট পেরিয়ে, দহন তাকে নিয়ে সোজা পার্কিং লটে চলে এলো। রাশেদ হাঁফাতে হাঁফাতে বলছিলেন, দহন,
তুমি পাগল হয়ে গেছো নাকি? কি হচ্ছে এসব? দহন তবুও চুপ। সে গাড়ির দরজা খুলে প্রায় ঠেলে রাশেদকে ভেতরে বসিয়ে দিল। তারপর নিজেও ড্রাইভিং সিটে উঠে বসল। চাবি ঘুরতেই ইঞ্জিনের শব্দ উঠল। গাড়ি দ্রুত গতিতে পার্কিং লট ছেড়ে বেরিয়ে গেল। চারপাশের সবকিছু পিছনে পড়ে যেতে লাগল, কিন্তু দহনের মাথার ভেতরের ঝড় একটুও থামল না। সেই জঙ্গলের পরিত্যক্ত বাড়ির সামনে গাড়ি থেমে যেতেই দহন রাশেদকে টেনে হিঁচড়ে ভেতরে নিয়ে গেল। ভেতরে ঢুকেই সে রাশেদকে ধাক্কা মেরে মেঝেতে ফেলে দিল। মেঝের কোলাহল ছড়িয়ে পড়ল, কিন্তু দহনের চোখে তখন অদ্ভুত এক অন্ধকার, ভয়, রাগ, আর এক গভীর ব্যক্তিগত ক্ষোভ। রাশেদ তালুকদার এতদিনে দহনের এমন রূপ খুব কম দেখেছে। প্রথমে ভয় অল্প হলেও নিজের মধ্যে শক্তি জোগাল, ধীরে উঠে দাঁড়িয়ে দৃঢ় কণ্ঠে বলল, তুমি কি পাগল হয়ে গেছো? এরকম ব্যবহার কেন করছো? দহন হঠাৎ চিৎকার করে দাঁড়িয়ে রইল, কণ্ঠে আগুন আর হৃদয়ে অস্থিরতা। হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। আপনার জন্য। তার চোখে জল ও ক্রোধের অদ্ভুত মিশ্রণ। হাত দুই দড়ি পাকড়াও করা মতো শক্ত। আপনি কিভাবে পারলেন আমার মাকে মারতে? আর ওনার প্রতি মিথ্যাচার করে আমাকে থেকে দূরে সরাতে? আপনার কি মায়া, দয়া কিছুই ছিল না? কথাগুলো ফুঁসে বের হলো। গোডাউনের হঠাৎ চাপা হয়ে গেল, মেঝের ঠান্ডা, রাশেদের আতঙ্ক, দহনের অন্ধকার ক্রোধ, সব মিলিয়ে এক তীব্র উত্তেজনার ঝড় বয়ে গেল। রাশেদ দাঁড়িয়ে রইল, মুখ বেজায় শীতল হলেও কণ্ঠে আটসাট দৃঢ়তা আছে। সে জানে, এই মুহূর্তে ভুল কোনো শব্দ বললে বিপদ গলায় ধরা দেবে। দহন একপাশে দাঁড়িয়ে, চোখে আগুন, মেঝেতে শোনা প্রতিটি শব্দ যেন তার ক্রোধকে আরও উন্মত্ত করছে। রাশেদ তালুকদার ঠোঁট কোপে বলল, কি বলছো, তোমার মা মারা গেছে? দহন হঠাৎ উচ্চস্বরে হেসে উঠল। সেই হাসি গোডাউনের চারপাশে প্রতিধ্বনি করতে লাগল, যেন কোনো অদ্ভুত আগুন চারপাশকে গিলে খাচ্ছে। হেসে হেসে দহন বলল, আপনি তো অভিনয় সেরা ফিল্মে চাই। আপনাকে তো সুযোগ দেওয়া দরকার, আপনি অকাজের দরকার কি? রাশেদ কেবল মাথা নেড়ে বলল, আমি সত্যিই জানি না। দহন এক ঝটকায় ধমক দিল, চোখে আগুন। তাহলে আর কে মারবে ওনাকে? রাশেদ হাত তুলে শান্ত হওয়ার চেষ্টা করল, কণ্ঠে স্থিরতা ধরে রাখার চেষ্টা করে বলল, আমি কাল রাতে বাড়ি ফিরিনি, দহন। তুমি ভালো করে খোঁজ নিয়ে দেখো কে মেরেছে। অযথা আমাকে ব্লেম দিচ্ছ। দহন হেসে থামল না। চোখ দুটো আছড়ে বের হয়ে আসছে রাগের আগুন। এক পা এগিয়ে সে বলল, মানলাম আপনি মারেননি, কিন্তু আমার বাবাকে সেটা বলুন। রাশেদ তালুকদার কিছুক্ষণ চুপ করে দহনের চোখের দিকে তাকিয়ে রইল। সেই দৃষ্টি এড়িয়ে যাওয়ার মতো না, সেখানে অভিযোগ আছে, ঘৃণা আছে, আর আছে উত্তর না পাওয়া হাজার প্রশ্ন। অবশেষে রাশেদ ধীরে বলল, তুমি তো জানোই, তাহলে আবার জিজ্ঞাসা করছো কেন? দহন দাঁত চেপে বলল, আমি কিছুই জানি না। ছোটবেলায় আপনি আমার সাথে কি করেছেন, কি লুকিয়েছেন, আমি কনফিউজ। পরিষ্কার করে বলুন। রাশেদ একটা দীর্ঘশ্বাস ফেলল, যেন বুকের ভেতর বহুদিন জমে থাকা পাপের ধোঁয়া বেরিয়ে এলো সেই নিঃশ্বাসে। ধীরে ধীরে বলতে শুরু করল, তোমার বয়স তখন 5 মাস। একদিন কাজের সূত্রে আমি তোমাদের বাড়ির দিক দিয়ে যাচ্ছিলাম। সেদিন প্রথম তোমার মাকে দেখি এক ঝলক। সেই এক ঝলকই যথেষ্ট ছিল। অদ্ভুত সুন্দর। রাশেদের চোখে যেন অতীত ভেসে উঠল। পরে খোঁজ নিয়ে জানলাম তোমার মা বিবাহিত। এমনকি একটা বাচ্চাও আছে। তুমি। তখনই আমার মাথায় একটা ভয়ঙ্কর চিন্তা ঢুকে যায়। দহন স্থির হয়ে দাঁড়িয়ে আছে। হাতের মুঠো শক্ত হয়ে সাদা হয়ে গেছে। রাশেদ কাপা গলায় বলল, আমি মনে মনে ঠিক করলাম তোমার বাবাকে সরিয়ে দেব। তারপর তোমার মাকে বিয়ে করব। কথাটা বলেই রাশেদ মাথা নিচু করে ফেলল, যেন সেই স্বীকারোক্তির ভার নিজেকেই চূর্ণ করে দিচ্ছে। গোডাউনের বাতাস যেন থমকে গেল। দহন এক পা পিছিয়ে গেল। চোখে অবিশ্বাস, রাগ, ঘৃণা, আর ভাঙা এক শূন্যতা। এই মানুষটা এতদিন যাকে বাবা বলে ডেকেছে, সেই মানুষ এমন পরিকল্পনা করেছিল? মাথার ভেতর যেন সব শব্দ গুলিয়ে যাচ্ছে। দহনের বুকের ভেতর ধুকপুকানি এত জোরে উঠল, মনে হলো চারপাশেও সেই শব্দ শোনা যাচ্ছে। চলবে।